লেডিজ এন্ড জেন্টলম্যান, কেমন আছো তোমরা সবাই? জি স্যার, শোনা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, তো 11:10 মতো বাজে, আমি ক্লাস শুরু করে ফেলি। তোমাদের সাথে গত ক্লাসে আমার যে টপিকটা আমি পড়াইছিলাম সেটা ছিল স্যাম্পলিং টেকনিক। স্যাম্পলিং টেকনিক টপিকটা ছিল যে আমরা পপুলেশন থেকে কিভাবে ডাটা কালেক্ট করবো, বা আমাদের যে কোনো রিসার্চের জন্য আমরা কিভাবে ডাটা কালেক্ট করবো, সেই জন্য আমাদের স্যাম্পলিং টেকনিক টপিকটা নিয়ে আমরা ক্লাস করছিলাম। গত ক্লাসটা ছিল। তো স্যাম্পলিং টেকনিক জিনিসটা মানে আমাদের ডাটা কালেকশনের যে টেকনিকগুলো, সেটা ছিল আমার এই টপিকের মধ্যে। এবং এটার জন্য তোমাদেরকে ফার্স্ট আমি বলছিলাম যে রিসার্চ জিনিসটা কি, রিসার্চ কিভাবে, একটা রিসার্চ কিভাবে করতে হয় সেটার ব্যাপারে আমি ফার্স্টে কথা বলছিলাম। ওকে, যেমন তোমাদেরকে গত ক্লাসে যারা ছিল তাদের হয়তো মনে আছে যে আমরা ফার্স্টে একটা অদ্ভুত এক্সাম্পল দিয়েছিলাম যে তোমার সোডা এবং আইসক্রিমের সাথে ভায়োলেন্স কিভাবে কানেক্টেড। তো এখানে এই ভদ্রলোকের দুইটা কথা, দুইটা কমেন্ট ছিল। প্রথম কমেন্টটা ছিল কি যে তোমার যারা সোডা খায় তারা অ্যাক্সিডেন্ট বেশি করে, এবং যারা আইসক্রিম খায় তাদেরকে শার্ক বেশি অ্যাটাক করে, হাঙ্গর বেশি খেয়ে ফেলে। তো এই সোডা খাওয়ার সাথে অ্যাক্সিডেন্টের সম্পর্ক কি, আর আইসক্রিম খাওয়ার সাথে তোমার এই হাঙ্গরে খাওয়ার সম্পর্ক কি, এটা নিয়ে আমরা ফার্স্টে আমাদের রিসার্চের মেইন টপিকটা ছিল। তো পরে আমরা তোমরা সবাই মিলে আমরা যেটা বুঝলাম যে আসলে সোডা সোডা খেলে যে অ্যাক্সিডেন্ট করে তা না, বা আইসক্রিম খেলে যে গায়ের টেস্ট বেড়ে যায়, হাঙ্গর খায় ফেলে, ব্যাপারটা তাও না। আমরা একটা ফার্স্টে দুইটা থিওরি দ্বারা করলাম। থিওরিগুলো কি ছিল যে তোমার সোডা অ্যাকচুয়ালি কারা খায়, এটা হচ্ছে যাদের নাকি বয়স কম, মনে করো যাদের বয়স 22 থেকে 24, এই টাইমের যে লোকজন, তারা সোডা খায়। এবং সোডার কারণে অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটা হয় না, সোডা বরং একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে যে এই বয়সের লোকজন বেশি ডেসপারেটলি চলাফেরা করে, যে কারণে তারা রাস্তায় অ্যাক্সিডেন্টটা করে। আচ্ছা, এটা ছিল একটা ব্যাখ্যা। সেকেন্ড ব্যাখ্যাটা ছিল যে তোমার আইসক্রিমের জন্য, যে আইসক্রিম খাইলে যে তোমার গায়ের টেস্ট, শরীরের টেস্ট বেড়ে যায়, মাংস খুব টেস্ট হয়, এই জন্য হাঙ্গরে খায়, ব্যাপারটা তা না। আমরা বলছিলাম যে অ্যাকচুয়ালি আইসক্রিম খাওয়ার কি কি ইন্ডিকেট করে, ইন্ডিকেট করে যে তোমার অ্যাকচুয়ালি টেম্পারেচার বেশি ছিল, যে কারণে মানুষজন সাঁতার কাটতে গেছে, সাঁতার কাটতে যাওয়ার আগে আইসক্রিম খাক বা না খাক, সাঁতার কাটতে গেছে, ওখানে হাঙ্গর ছিল, গরম বেশি গভীরে চলে গেছে, তখন তাদেরকে হাঙ্গর খেয়ে ফেলছে। অর্থাৎ আমার এই সোডা এবং আইসক্রিম দুইটা ছিল কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিকেটর, এরা কিন্তু সরাসরি কারণ ছিল না, বরং তারা ইন্ডিকেট করছে, এই কারণে আমাদের এই দুইটা ঘটনা ঘটতে পারে। তো এখান থেকে আমরা কি বললাম যে যে কোনো রিসার্চে আমাদের প্রথম কাজ হলো এরকম একটা থিওরি দ্বারা করানো যে কেন এই ঘটনাটা ঘটতেছে। যেমন সোডার জন্য বললাম যে অ্যাকচুয়ালি সোডা বা আইসক্রিম দুইটাই হচ্ছে ইন্ডিকেটর, যে একটা হচ্ছে বয়সের জন্য লোকজন ডেসপারেটলি চলাফেরা করে অ্যাক্সিডেন্ট করে, আরেকটা হচ্ছে যে তোমার গরমের কারণে মানুষ বেশি সাঁতার কাটতে যায়, হয়তো এখানে হাঙ্গর ছিল, সেখানে হাঙ্গরটাকে খাইছে। সোডাও অ্যাকচুয়ালি সরাসরি অ্যাক্সিডেন্ট ঘটাইতেছে না, বা আইসক্রিমও অ্যাকচুয়ালি সরাসরি অ্যাক্সিডেন্ট ঘটাইতেছে না। আচ্ছা, তো এখন দেখো, এটা ছিল আমাদের থিওরি যে আমাদের এই সোডা এবং আইসক্রিমের আসলে মেন কারণটা কি। আমাদের থিওরিটা কি ছিল? আমাদের থিওরি ছিল যে তোমার সোডার ব্যাপারে ছিল অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্ট, এই এজ যেটা সেটা। আর আইসক্রিমের ব্যাপারে আমাদের কারণটা আসলে কি ছিল যে হট ওয়েদার। এই দুইটা ছিল আমাদের থিওরি, যে এই দুইটা কারণে আসলে এই ভায়োলেন্স গুলো ঘটতেছে। আচ্ছা, এরপর আমরা কি করলাম, এরপর আমরা কি করছি, আমরা যেটা করছি, আমরা আমরা চেক করে দেখতে পারি যে তাদের কথাগুলো সত্যি কিনা। আমরা কিছু নিউমেরিক কিছু ভ্যালু, আমরা নিউমেরিক কিছু হাইপোথিস আমরা টেস্ট করে দেখতে পারি। কিরকম করতে পারি? মনে করো এজের জন্য আমরা চিন্তা করলাম যে টেম্পারেচার, যে যখন নাকি তোমার এই সরি এজের জন্য আমরা চিন্তা করলাম যারা এক্সিডেন্ট করতেছে তাদের বয়স 22 থেকে 24-এর মধ্যে। এজ অফ দ্য পিপলস হ্যাভিং অ্যাক্সিডেন্ট ওয়ার, ধরো আমি দিলাম 22 বছর। আমি বললাম যে এভারেজ এজ, আচ্ছা এভারেজও দিয়ে দিলাম একটা, এভারেজ এজ অফ দ্য পিপলস হ্যাভিং অ্যাক্সিডেন্ট ওয়ার ওয়াজ 22 ইয়ার্স। মনে করো আমি এরকম একটা রেঞ্জ দিয়ে দিলাম। আর টেম্পারেচারের বেলায় বললাম কি যে তোমার এভারেজ এভারেজ টেম্পারেচার ওয়াজ 35 ডিগ্রি। এটা আমি দুইটা হাইপোথিস দ্বারা করলাম। তাহলে এই হাইপোথিস গুলা কি? এটা হচ্ছে গিয়ে আমার এই থিওরি দুইটারে ব্যাখ্যা করার জন্য আমরা এই দুইটা হাইপোথিস দ্বারা করেছি। এখন এই হাইপোথিস গুলো যদি সত্যি হয় তাহলে আমি বুঝবো যে না, আমাদের এই ক্লেম ঠিক ছিল। বা যদি না হয় তাহলে আমরা একটা অল্টারনেটিভ ডিসিশন আমরা পাবো। তো সেটার জন্য আমরা কি করছি, এটার জন্যই কিন্তু আমরা ডাটাগুলো কালেক্ট করছি, এবং এটার জন্য আমরা রিসার্চ ডিজাইনটা করছি। আমরা ঠিক করছি যে আমাদের কাদের কাছ থেকে ডাটা কালেক্ট করতে হবে, ডাটা কালেকশনের জায়গাটা কোথায় হবে, এবং আমাদের অ্যাপ্রোপ্রিয়েট স্যাম্পল ডিজাইন কোনটা হবে, এবং স্যাম্পল সাইজ কত হবে, এগুলো আমরা বের করছি রিসার্চ ডিজাইনে। এরপরে ফাইনালি আমরা আমাদের যে স্যাম্পলিং টেকনিক ইউজ করছি সেটা অনুযায়ী ডাটা কালেক্ট করছি। ডাটা কালেক্ট করার পরে ডাটাকে আমরা অ্যানালাইজ করছি, এবং অ্যানালাইজ করার পরে ফাইনালি আমাদের রেজাল্টটাকে আমরা পাবলিশ করছি। তো এটা রেজাল্টটা হয়তো আমাদের হাইপোথিস যেটা ধরছি যে তোমার এই টেম্পারেচারের জন্য হইতেছে, এটা সত্যি হইতে পারে, আবার এটা মিথ্যাও হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। হোয়াটএভার, বাবারা তোমরা এই থিওরি আর হাইপোথিস আমাদের এই স্ট্রাকচারটা কি তোমাদের মনে আছে সবার? লেডিজ এন্ড জেন্টলম্যান যারা গত জি স্যার। ক্লাসে ছিল, স্ট্রাকচারটা মনে আছে বাবারা?
ভেরি গুড। আমার এই স্ট্রাকচারটা কিন্তু আজকে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি আজকে যে নতুন টপিকটা পড়াবো সেখানে কিন্তু মেইনলি এই স্ট্রাকচারটা নিয়ে আমি কাজ করব। আচ্ছা, তো এরপরে আমরা গেলাম কিসে, যে আমাদের এখন ডাটা কালেক্ট করতে হবে। ডাটা কালেকশনের জন্য আমরা ফার্স্টে ডাটা টাইপে গেলাম, যে আমাদের ডাটা কি জিনিস সেটা তোমাদের বললাম। তারপর বললাম যে ডাটা কালেকশনের বেসে 3 রকম হতে পারে। এর মধ্যে আমরা শুধুমাত্র প্রাইমারি ডাটা নিয়ে এখানে ইন্টারেস্টেড, কারণ আমরা এখানে ডাটা কালেকশনের বেসিক টুল নিয়ে কাজ করতেছি। তো যে কোনো ডাটা কালেকশনের জন্য আমাদের যে যে সিস্টেমটা, অর্থাৎ আমাদের একটা টোটাল একটা ওভারঅল একটা আমার সারা দুনিয়া ভর্তি ডাটা, এখান থেকে একটা অ্যাপ্রোপ্রিয়েট ডাটা কালেকশনের জন্য যে টেকনিক, যে মেথড, সেটাকে আমরা বলি স্যাম্পলিং টেকনিক। সেটা কি জিনিস? এটা হচ্ছে তোমার একটা কিছু 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 মেথড, যে মেথডগুলোর সাহায্যে আমরা একটা বিশাল ডাটা সেট থেকে, একটা ইউনিভার্সাল সেট থেকে আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রিপ্রেজেন্টেটিভ ডাটাটা আমরা কালেক্ট করতে পারি। আচ্ছা, এটা টাইপে যাওয়ার আগে আমাদের বেসিকগুলো কি কি ছিল, বেসিক কনসেপ্টগুলো আমাদের আজকে আবার লাগবে। বেসিক কনসেপ্টগুলো কি ছিল? আমাদের যে ওভারঅল ডাটার যে সেটটা, ওভারঅল অবজেক্টের যে সেটটা, যাদের কাছে ডাটা কালেক্ট করতে হবে, তারা ছিল আমার পপুলেশন। পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ পার্ট যেটা, সেটাকে আমরা বলছিলাম স্যাম্পল। আচ্ছা, তারপরে কি বলছিলাম, যে মনে করো তোমাদের গত ক্লাসে ইনকাম নিয়ে কিছু কথা বলছিলাম, যে বাংলাদেশের মানুষের এভারেজ ইনকাম কত। বাংলাদেশের মানুষের এভারেজ ইনকাম বাইর করবো কেমন? 20 কোটি মানুষের এভারেজ যদি আমি বাইর করতে চাই, 20 কোটি মানুষের জন্য এভারেজ ইনকাম যদি বাইর করতে চাই, কিভাবে বাইর করবো? 20 কোটি মানুষের ইনকাম যোগ করে 20 কোটি দিয়ে ভাগ করবো। আচ্ছা, এটা হলো তোমার পপুলেশনের জন্য। আর যখন নাকি তোমার আমি এটা বের করতেছি, তোমার এভারেজ ইনকাম যদি আমি স্যাম্পলের জন্য বের করি, তাহলে কি হবে? মনে করো আমি 2 লাখ লোকের স্যাম্পল নিচ্ছি, আমি 2 লাখ লোকের ইনকাম যোগ করে 2 লাখ দিয়ে ভাগ করব। তার মানে দেখো, আমাদের যে মিনের ফর্মুলাটা, আমাদের এভারেজের যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কিন্তু দুই জায়গাতে সেম থাকতেছে। বাবার একটু খেয়াল করো, আমাদের দুই জায়গাতে কিন্তু ফর্মুলাটা সেম থাকতেছে। যখন পপুলেশনের জন্য করতেছি, পপুলেশনের জন্য যখন নাকি আমি আমার একটা ফাংশনকে আমি অ্যাপ্লাই করতেছি, সেটাকে আমি তখন বলতেছি প্যারামিটার। আর যখন নাকি সেম ফাংশনটা আমি স্যাম্পলের জন্য করতেছি, তাকে আমি বলতেছি স্ট্যাটিস্টিক। মনে আছে বাবার এই দুইটা কথা? যে যখন নাকি আমরা পপুলেশনের জন্য করতেছি, তখন সেই ফাংশনটাকে বলতেছি প্যারামিটার। সেম ফাংশন, সেম ফর্মুলা হইতে পারে, সমস্যা নেই। আমরা যখন স্যাম্পলের জন্য করতেছি, তাকে আমরা বলতেছিলাম স্ট্যাটিস্টিক। আচ্ছা, তো এই দুইটা জিনিস আমাদের আজকেও আজকেও খুব লাগবে, যে প্যারামিটার কি জিনিস আর স্ট্যাটিস্টিক কি জিনিস। প্যারামিটার হচ্ছে যখন নাকি পপুলেশনের জন্য, তখন হচ্ছে তোমার প্যারামিটার। আর যখন স্যাম্পলের জন্য, তখন সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক। আচ্ছা, এরপরে কি ছিল? পপুলেশন থেকে স্যাম্পল কালেক্ট করার জন্য যে সার্ভে, সেটাই হচ্ছে স্যাম্পল সার্ভে। আচ্ছা, তারপরে কি ছিল আমাদের টার্গেট পপুলেশন। টার্গেট পপুলেশনের জন্য ঝালমুড়িওয়ালাদের কি একটা এক্সাম্পল টেনে দিয়েছিলাম, যে আমরা যেই স্পেসিফিক ঝালমুড়িওয়ালাদের কাছে ডাটা কালেক্ট করব, তারা হচ্ছে আমার টার্গেট পপুলেশন। এই টার্গেট পপুলেশনকে যখন নাকি আমি একটা লিস্ট আকারে লিখি, সেটা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম। এই স্যাম্পলিং ফ্রেমটা থেকে আমরা আমাদের স্যাম্পলিং টেকনিকগুলো ইউজ করি। আচ্ছা, এখন এই স্যাম্পলিং টেকনিক দুই রকম হতে পারে। একটা হলো যে মনে করো আমি একটা করলাম কি, যে আমার পপুলেশনের সবাই একটা একটা প্রবাবিলিস্টিক টেকনিক ইউজ করলাম, একটা আনসার্টেনটি ইউজ করলাম। আমি আমার যারে খুশি তারই ডাটা কালেক্ট না করে আমি একটা প্রবাবিলিটি রাখলাম, যে প্রত্যেকের একটা স্যাম্পল আসার একটা প্রবাবিলিটি আমি অ্যাসাইন করে দিলাম। তো যদি আমার স্যাম্পলিং টেকনিকগুলো এরকম হয়, যে যেখানে আমার পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্টের একটা প্রবাবিলিটি জানা থাকবে স্যাম্পল আসার জন্য, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি প্রবাবিলিস্টিক স্যাম্পলিং। আর যদি আমার যারে খুশি তারা আমার স্যাম্পলের মধ্যে ভরি, তাহলে আমরা যেটাকে বলি, তাহলে আমাদের যে স্যাম্পলিংটা হয়, সো কল স্যাম্পলিং যেটা হয়, তাকে আমরা বলি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আচ্ছা, তো তোমাদেরকে আমার এই লেকচারের মেইন উদ্দেশ্য ছিল যে তোমরা জীবনে কোনোদিন নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করবে না, মহা মুসিবতে না পড়লে কখনো করবে না। এই জিনিসটা ছিল আমার ক্লাসের মেইন উদ্দেশ্য, এটা বলছিলাম তোমাদের। আচ্ছা, তো এরপরে গত ক্লাসে আমরা যেটা করছি, আমরা স্যাম্পলিং এর স্টেপগুলো বলছি। তারপরে স্যাম্পল সার্ভে যখন আমরা করি, তখন কি কি এরর আসতে পারে সেটা আমরা শর্টকাটে বলছি। এবং এরপর আমরা আমাদের প্রবাবিলিস্টিক স্যাম্পলিং যেগুলো ছিল, সেগুলো আমরা শর্টকাটে একটু করে ব্যাখ্যা করছি। একদম সিম্পল এবং একদম বেসিক মেথড ছিল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। বাকি সব প্রবাবিলিটি স্যাম্পলিং অ্যাকচুয়ালি সামহাউ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং ইউজ করে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা কি? আমার পপুলেশনের প্রত্যেকের জন্য স্যাম্পল আসার প্রবাবিলিটি সমান, ইকুয়াল প্রবাবিলিটি। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি, এটা হচ্ছে তোমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এসআরএস। তো এই জিনিসটা দুই ভাবে করা যায়। একটা হলো যে তোমার আমরা লটারি মেথড ইউজ করতে পারি, অথবা আমরা র্যান্ডম নাম্বার টেবিল অথবা র্যান্ডম নাম্বার জেনারেটর ক্যালকুলেটর যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। তো তোমাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম যে এই র্যান্ডম নাম্বার টেবিল যে কোনো একটা র্যান্ডম নাম্বার টেবিল যদি আমার কাছে থাকে, সেটা ইউজ করে কিভাবে স্যাম্পল নিতে, সেটা গত ক্লাসে তোমাদের দেখাইছিলাম। আচ্ছা, এরপরে বলছিলাম যে যদি কোনো জায়গায় এরকম হয় যে আমার পপুলেশনের সাইজটা ফিক্স না, যেমন কোনো মার্কেট থেকে আমাকে স্যাম্পল নিতে হবে, কোনো হাসপাতাল থেকে স্যাম্পল নিতে হবে, এরকম ক্ষেত্রে আমরা কিন্তু জানি না যে কতজন লোক স্যাম্পল পপুলেশন আজকে একটা পার্টিকুলার দিনে আসতে পারে। এই ধরনের প্রবলেমে আমরা যেই স্যাম্পলিংটা করি, رب إني لما أنزل إليك من خير فقير কি হলো কিছুই বুঝলাম না।
নাবিলা আম্মা সবকিছু ঠিক আছে? রোল নাম্বার 23, নাবিলা সব ঠিক আছে মা? আচ্ছা, আমি আশা করি সব ঠিক আছে। ওকে, তাহলে দেখো এরপর আমরা বললাম যে যখন নাকি এরকম হাসপাতাল বা মার্কেট এই টাইপের জায়গা থেকে যখন ডাটা কালেক্ট করবো, যেখানে নাকি পপুলেশনের সাইজ ফিক্স না, এখানে পপুলেশন সাইজ ভ্যারি করতে পারে, তখন আমরা সেখানে ইউজ করি সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিংটা কনসেপ্টটা কিরকম, যে আমরা একজনের ডাটা কালেক্ট করার পরে একটা ইন্টারভাল পর পর যে আসে তাকে আমি ডাটাটা, তার কাছ থেকে আমি ডাটা কালেক্ট করতে থাকবো। তো এই ইন্টারভালটা কিভাবে ফিক্স করতে হয় সেটার জন্য এখানে আমাদের একটা মেথোডোলজি আছে। আমাদের কে এর মান বাইর করতে হয়, করার পরে কে এর যে মানটা আসে সেটাকে আমরা 1 থেকে কে পর্যন্ত নাম্বারিং করে এখান থেকে ফার্স্টে একটা সিম্পল র্যান্ডম স্যাম্পল নিতে হয়। নেওয়ার পরে যেই মানটা আসে তার সাথে কে যোগ করে করে কে ইন্টারভাল পর পর যে আসে তাকে আমি আমার স্যাম্পলের মধ্যে ইনক্লুড করে আমাদের ডাটাটা কালেক্ট করতে হয়। আচ্ছা, এটা গেল সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং যাওয়ার পরে আমরা বলছিলাম যে পপুলেশনের সবাইকে, সব রকম ক্যারেক্টারকে কিভাবে আমরা স্যাম্পলের মধ্যে আনতে পারি। তো এটা আনার জন্য আমাদের জন্য বেস্ট স্যাম্পলিং টেকনিক ছিল স্ট্রাটিফাইড স্যাম্পলিং। এখানে আমরা কি করি, পপুলেশনের সবাইকে কোনো না কোনো পার্টিকুলার ক্যারেক্টারের সাপেক্ষে ভাগ করি। এই ভাগটা আমরা এমন ভাবে করি যেন পপুলেশনের মানে একটা গ্রুপে যারা আছে তারা যেন ইন্টারনালি হোমোজেনাস হয়, এক্সটার্নালি যেন হেটারোজেনাস হয়। এরপর আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে স্যাম্পল নেই। যেমন মনে করো এখানে এই এই গ্রুপটা থেকে এই ক্যাপিটাল N1 হচ্ছে এদের পপুলেশন সাইজ, এবং এখান থেকে N1 সাইজের একটা স্যাম্পল নিব। সেকেন্ডের বেলায় N2 থেকে N2 নিব। এভাবে করে করে এই সবগুলা গ্রুপে যোগ করলে আমার টোটাল পপুলেশন পাবো, আর এই সবগুলো ছোট ছোট স্যাম্পলের পার্টে যোগ করলে আমি আমার ফাইনাল স্যাম্পলটা পাবো। তো এখানে আমরা যে গ্রুপগুলোতে ভাগ করি প্রত্যেকটাকে আমরা বলি এক একটা স্ট্রাটাম, আর এটাকে প্লুরালে বলে স্ট্রাটা, এবং এই কারণেই এই স্যাম্পলিংটাকে বলা হয় স্ট্রাটিফাইড স্যাম্পলিং। তো স্ট্রাটিফাইড স্যাম্পলিংটার মেন বৈশিষ্ট্যটা কি, এখানে আমরা পপুলেশনের সব ক্যারেক্টারকে আমরা স্যাম্পলে আসাটা এনশিওর করতে পারি, কারণ আমরা এখন প্রত্যেকটা গ্রুপ থেকে স্যাম্পল নিতেছি, কাজেই কারো বাদ পড়ার কোনো চান্স নাই। আচ্ছা, এরপরে বলছিলাম যদি আমার পপুলেশন সাইজ অনেক বেশি বড় হয়ে যায় তখন কোন স্যাম্পলিং করব, সেই ক্ষেত্রে বলছিলাম যে সেই ক্ষেত্রে প্রবাবিলিটি স্যাম্পলিং করতে হলে আমাদের বেস্ট অপশন হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং করা। যেখানে আমরা কি করি, আমরা মনে করো ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিভিশন ওয়াইজ আমরা একটা ক্লাস্টার নিই, তারপর সেখান থেকে এই ক্লাস্টার যেগুলো আছে প্রত্যেকটা ক্লাস্টার ইন্টারনালি হেটারোজেনাস। একটা ক্লাস্টারের মধ্যে যে লোকগুলো আছে এরা সবাই ইন্টারনালি ডিফারেন্ট, একজন আরেকজন থেকে সম্পূর্ণ ডিফারেন্ট, কিন্তু দুইটা ক্লাস্টার পাশাপাশি কনসিডার করলে এদের মধ্যে সিমিলারিটি থাকলেও থাকতে পারে। তো আমরা বলতেছি কি, এই ক্লাস্টার থেকে আমরা এখন যেটা করব, মনে করো বাংলাদেশের 64টা জেলা আছে, এখান থেকে আমি সবগুলোকে একটা করে ক্লাস্টার চিন্তা করলাম। করার পর আমি কি করব, আমার সিস্টেমেটিক, আমার সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অথবা সিস্টেমেটিক স্যাম্পলিং এর যে কোনো একটা অ্যাপ্লাই করে মনে করো এখান থেকে আমি 5টা ক্লাস্টারের একটা স্যাম্পল নিলাম। নেওয়ার পরে এই যে স্যাম্পলটা হলো এটা প্রবাবিলিটি স্যাম্পল, এটাই হচ্ছে আমার ক্লাস্টার স্যাম্পলিং। তো এটা দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে তোমার সিঙ্গেল স্টেজ ক্লাস্টারিং, যেখানে আমি কি করব, মনে করো এই যে 5টা ক্লাস্টার আছে, এই 5টা ক্লাস্টারে যারা আছে সবার ডাটা আমি কালেক্ট করে ফেলবো, এটা হচ্ছে তোমার সিঙ্গেল স্টেজ ক্লাস্টারিং। আর আরেকটা হইতে পারে কি, মনে করো ফার্স্ট আমি এই যে 5টা ক্লাস্টারকে আমি স্যাম্পলের মধ্যে আনলাম, আনার পরে এই 5টা ক্লাস্টারের প্রত্যেকটা থেকে আবার একটা করে স্যাম্পল নিব, এই সবগুলো স্যাম্পল এক করলে আমরা ফাইনাল স্যাম্পলটা পাবো। এটাকে আমরা বলি মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। অর্থাৎ এখানে ফার্স্টে একটা ক্লাস্টার আমরা চুজ করতেছি, র্যান্ডমলি চুজ করতেছি, করার পরে সেখান থেকে আমি আর এক দফা স্যাম্পল নিতেছি। এই এই দুইটা স্টেজের কারণে এটাকে আমরা বলতেছি মাল্টি স্টেজ ক্লাস্টারিং। এবং তোমাদের জানায় রাখি যে তোমার রিয়েল লাইফে যখন নাকি তোমরা স্যাম্পলিং করতে যাবে ম্যাক্সিমাম কেসে এই মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিংটাই করা হয়, কারণ ম্যাক্সিমাম বড় বড় সার্ভে যখন করা হয় এগুলো অনেক বড় হয়, সেখানে আসলে এই আগের যে টেকনিক গুলো ছিল এগুলো অ্যাপ্লাই করলে খরচ অনেক বেশি বেড়ে যায়, এখানে আসলে মেনটেন করা যায় না, যে কারণে ম্যাক্সিমাম কেসে রিয়েল লাইফে মাল্টি স্টেজ ক্লাস্টারিংটা করা হয়। আচ্ছা, এর বাইরে আরেকটা প্রবাবিলিটি স্যাম্পলিং এর কথা বলছিলাম, যেটার নাম ছিল প্রবাবিলিটি প্রপোর্শনাল টু সাইজ স্যাম্পলিং। এখানে আমরা পপুলেশনের সাইজ অনুযায়ী আমরা ঠিক করি যে কোন এরিয়া থেকে কোন টাইপের লোকজন থেকে আমরা বেশি লোকজনকে স্যাম্পলের মধ্যে আনবো। আমরা সাইজ অনুযায়ী প্রবাবিলিটিটাকে আমরা এখানে ডিস্ট্রিবিউট করি, এবং সেই অনুযায়ী আমরা আমাদের স্যাম্পলিংটা করি। স্যাম্পল নেওয়ার সময় আবার আমরা আবার যথামতি ওই তোমাদের ওই সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর ওই লটারি মেথড অথবা সিস্টেমেটিকের যে টেকনিক ওইটি আমরা ফলো করি। আচ্ছা, তো এগুলো ছিল আমার প্রবাবিলিটি স্যাম্পলিং। এরপরে বলছিলাম নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এখানে এই যতগুলো নাম ছিল কনভেনিয়েন্স, হ্যাপহ্যাজার্ড, স্নোবল বা জাজমেন্টাল, এগুলো আলটিমেটলি সবগুলা কাছাকাছি, এগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, যারে খুশি তারাই আমি নিতেছি, এখানে বলার কিছু নেই। একমাত্র একটা জায়গায় বলছিলাম যে আমাদের নন প্রবাবিলিটি স্যাম্পলিংটা ভ্যালিড, সেটা হচ্ছে যখন নাকি আমরা খুব রেয়ার ইভেন্ট নিয়ে কাজ করি। যেমন মনে করো 3 ঠ্যাঙা মানুষ নিয়ে কাজ করতেছি, অথবা তোমার খুব রেয়ার কোনো ক্যান্সার ডিজিজের উপরে কাজ করতেছি, অথবা এমন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি যেটা হয়তো সারা দুনিয়া 2-3 জন বানায়, কেউ নামও শুনে নাই। এই টাইপের ক্ষেত্রে যদি আমাদের ডাটা কালেক্ট করতে, যেখানে ডাটাটা পাওয়া খুবই রেয়ার, তখন আমরা সার্ভে করতে হলে, স্যাম্পলিং করতে হলে তখন আমরা নেটওয়ার্ক স্যাম্পলিংটা ইউজ করি। আচ্ছা, তো এই জন্যই আমি বলছিলাম যে নেটওয়ার্ক স্যাম্পলিং ছাড়া দুনিয়াতে বাকি যত এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে এগুলো একটাও ভ্যালিড না। আচ্ছা, নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর প্রবলেমগুলো তোমাদেরকে আমি এরপরে কয়েকটা স্লাইডে বলছি।
এবং এরপরে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম যে তোমার কোন কেসে তোমরা কোন ধরনের স্যাম্পলিং অ্যাপ্লাই করবা। তোমাদের ক্লাসে 2-3 জন সলভ করছো, আমি তাদের সাথে আমি সঙ্গে সঙ্গে ফিডব্যাক পাঠিয়ে দিছি। বাবারা বাকিরা কি পারছো এগুলা? বাকিরা যারা করো নাই তোমরা কি পারছো? স্যার দুটা পারছি স্যার, একটা মানে বুঝতে অসুবিধা স্যার। দুইটা তো ক্লাসে আমি নিজেই করে দিছি। প্রথমটা আমি ক্লাসে করে না দিছি, স্যার সেকেন্ডটাও করছিলাম। আচ্ছা, জি স্যার। এরপরে বাকি 3টা থেকে কোনটা কোনটা পারছো কত বাবা? স্যার লাস্টেরটা ওটা স্যার ক্লাস্টার হবে স্যার, মানে যেটা এটা? লাস্টেরটা আচ্ছা, স্যার আন্ডারস্ট্যান্ডিং দ্য সোসাইটি। আহ, এটা ক্লাস্টার হবে না। নেটওয়ার্ক। এখানে আমি না চাইলেও এখানে নেটওয়ার্ক স্যাম্পলিং করতে হবে। থ্যাংক ইউ স্পিতা। এখানে না চাইলেও নেটওয়ার্ক করতে হবে, কারণ হলো গিয়া প্রথম কথা হলো এই রোগটার নাম শুনছো জীবনে? না স্যার। তাইলে তুমি নামই শুনো নাই, তার মানে কি? এটা তো ফার্স্টে একটা ইন্ডিকেটর, একটা একটা রেয়ার ইভেন্ট। এটা হলো গিয়া তোমার 2-3 বছর আগে, 2-3 বছর না 4 বছর আগে পেপারে একটা লোকের খবর আসছিল, বৃক্ষ মানব বলা হতো, যে তার হাতের টিস্যু টিস্যু শুকায় কাঠের মতো হয়ে যেতেছে, মনে পড়ে পেপারে আসছিল যে? জি স্যার জি স্যার। তো এরকম যারা এই এই ধরনের রোগটার নাম হচ্ছে প্যারি রোমবার্গ সিনড্রোম। সারা বাংলাদেশে সব মিলে মনে হয় 5 জন পেশেন্টও তুমি পাইবা না। তো এই ক্ষেত্রে যদি তুমি ডাটা কালেক্ট করতে যাও, ক্লাস্টার স্যাম্পলিং করতে হলে তো মনে করো, ধরো তোমার তুমি অনেক ক্রাইটেরিয়া পাইতেছো দেখে তুমি ক্লাস্টার করতে পারতেছো, এই রোগই তো তোমার নাই। কাজে এখানে যেটা করতে হবে, তোমার খুঁজে বাইর করতে হবে যে এই রোগের ট্রিটমেন্টটা কে করছিল। ওই ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার তোমার বলতে পারবে যে এরকম আর কে কে বাংলাদেশে থাকতে পারে। তখন তুমি তার কাছ থেকে ঠিকানা নিয়ে তার নেটওয়ার্ক দিয়ে তুমি ডাটাটা কালেক্ট করবা। এখানে আসলে প্রবাবিলিটি স্যাম্পলিং করার কোনো উপায় নেই, জি স্যার বুঝতে পারছি। যে জন্য এখানে নেটওয়ার্ক স্যাম্পলিংটা করতে হয়। মানে আচ্ছা, স্যার এখানে স্যার এটা অনেক কম হওয়ার কারণে স্যার মানে আমাকে রেয়ার ইভেন্টের বেলায় আসলে ওই আমাদের নেটওয়ার্কে যাইতে হচ্ছে। এক্স্যাক্টলি রেয়ার ইভেন্টের বেলায় পপুলেশন সাইজ বলতে গেলে নাই, বলতে গেলে এখান থেকে তোমার আর কিছু করার থাকে না, আলটিমেটলি তোমার যা আছে সবার ডাটাই নিয়ে ফেলতে হয়। আচ্ছা বাবারা, এটা একটা গেল। তারপরে আরেকটা প্রবলেম ছিল ইন্টারেস্টিং, আমাদের নানি দাদিরা কোন ধরনের সিগারেট খায়, এটা কি করছো? স্যার এটাতে আমি স্যার আপনি যে রিপ্লাই দিয়েছিলেন দেখিয়েছিলাম, কিন্তু স্যার আমার কথা হচ্ছে যে নেটওয়ার্ক স্যাম্পলিং হলেও স্যার এটা আমি কিভাবে কালেক্ট করব, মানে ডাটাটা আমি কিভাবে কালেক্ট করব? যেমন রোগের ক্ষেত্রে স্যার আমি কোনো হচ্ছে ডক্টরের কাছে যেতে পারছি, তারপর হচ্ছে যে আমি তার আন্ডারে যেসব পেশেন্ট ছিল তাদের কাছ থেকে আমি হচ্ছে হ্যাঁ, স্যাম্পল কালেক্ট করতে পারছি, কিন্তু হ্যাঁ। এখানে স্যার আমি কি করব? আচ্ছা, এখানে তুমি দুইটা কাজ করতে পারো। প্রথম কথা হলো, একটা জিনিস মনে রাখো, নেটওয়ার্ক স্যাম্পলিং কিন্তু অনেকটা স্নোবল স্যাম্পলিং এর মতো, একজন আরেকজনের কাছে রেফার করো, অনেকটা এই টাইপের ব্যাপারটা কিন্তু ফার্স্টে অনেকটা এরকম ছিল। জি আচ্ছা, স্যার। এখানে কাজটা দুই ভাবে করা যায়। নাম্বার ওয়ান, প্রথম কথা হলো আসলে বাংলাদেশের নানি দাদিরা কিন্তু সিগারেট খায় না বলতে গেলে, জি একেবারেই স্যার। খায় না, পান খায় কিন্তু সিগারেট খায় বলতে গেলে দেখাই যায় না যে সিগারেট খাইতেছে। কাজেই তোমার আগে খুঁজা পাইতে বাইর করতে হবে যে কোন নানি বা দাদিরে তুমি দেখবা যে সে সিগারেট খায়, আগে এরকম একজনের খুঁজা বাইর করো। খুঁজা বাইর করার পরে তার একটা সিগারেট দিয়ে বলো, নানি আপনি তো সিগারেট খাইতেছেন, আপনার সাথে কি আর আর কাউরে চিনেন সিগারেট খায়, আপনার একসাথে বসে সিগারেট খান এরকম কেউ আছে নাকি? দেখো সে কি রিপ্লাই দেয়। যদি রিপ্লাই দেয় তাহলে দেখবে যে তাদের একটা ছোটখাটো সিগারেট গ্রুপ থাকতে পারে, তাদের একটা সিগারেট গ্যাং থাকতে পারে নানিদের বা দাদিদের। তুমি তখন ওই নেটওয়ার্কটা ধরে দেখো যে তুমি ডাটা পাও কিনা। এটা একটা হইতে পারে। সেকেন্ড একটা যেটা হইতে পারে, তোমার মনে করো বয়স্ক লোকদের হার্ট তো না, সরি, লাং ক্যান্সার রিলেটেড ট্রিটমেন্ট যারা করে, এই ডাক্তারদের কাছে গেলে এদের নেটওয়ার্ক তুমি পাইবা যে এর এর কাছে কোন কোন বুড়ি, এই কোন কোন বয়সের কোন নানি বা দাদিরা আছে যারা অ্যাকচুয়ালি সিগারেট খায় এই ক্যাচালটা বাজাইছিল। ওরকম ডাক্তার খুঁজে যদি বাইর করতে পারো, সেই ডাক্তার তোমার বলতে পারবে যে তারা কে কে আছে, তখন তাদের কাছে যা জিজ্ঞেস করবো যে আপনি কোন সিগারেট খান। পারবা ইস্পিতা? স্যার জি হ্যাঁ, স্যার মিস্টার পারবো ফারুক। এবার। স্যার এখানে যদি স্যার মানে জাস্ট নানির জায়গায় যদি কেউ নানা বসায় দেয় তখন কি স্যার নেটওয়ার্ক স্যাম্পলিং থাকবে? তখন তো স্যার আহ আমার পপুলেশনটা ইউজ হয়ে যাচ্ছে স্যার। নানা রাত খায় এরকম করলে পাওয়াটা সোজা হইবো, সেই ক্ষেত্রে কি করবা কত? স্যার স্ট্র্যাটিফাইডও করা আছে স্যার। নানা করে তুমি কেমনে ভাগ করবা? সাদা না নানা, স্যার কালো নানা, বাদামি নানা, লম্বা নানা, দাড়িওয়ালা ছাড়া নানা, দাড়ি ছাড়া নানা, এরকম ভাগে ভাগ করবা? না স্যার ক্লাস্টার তো করা আছে স্যার, ডিভিশন ওয়াইজে তো ভাগ করে আমার মনে হয় রাখা। এখানে ক্লাস্টার করাটা বেটার হবে, স্ট্রাটিফাইড না করাটাই বোধহয় ভালো হবে ওই জায়গায়। স্যার মিস্টার সার, স্ট্র্যাটিফাইড এইজ দিয়ে করা যায় না? নানা দাদা এগো বয়স তো সব কাছাকাছি না সব, কারে ধরবা তুমি? নানা বা দাদা কারে ধরবা? যাদের বয়স 70-এর উপরে বা 75-এর উপরে তাদেরকে ধরবা না? সিগারেটের ব্র্যান্ড দিয়ে কি সার্টিফাই করা যায় না? মিস্টার সেলিম সাদমান, সিগারেটের ব্র্যান্ড দিয়ে স্টার্টিফাইড করা যায় না, কারণ হলো গিয়া তুমি সিগারেটের ব্র্যান্ডটা কি ওইটাই জানতে তুমি ডাটা কালেক্ট করতেছো। ওটা জানা থাকলে তো আমার ডাটা কালেক্ট করতে হতো না, ওইটা জানার জন্যই আমরা সার্ভেটা করতেছি।
ক্লাসটা কিভাবে ওখানে সম্ভব স্যার একটু ক্লিয়ার করে দিলে ক্লাস্টারটা ভালো হয়। তুমি জাস্ট ডিভিশন ওয়াইজ ধরো, বাংলাদেশে 6টা ডিভিশন আছে, 6টা ডিভিশনের একটা ক্লাস্টার ধরো। ধরার পরে তোমার ক্লাস্টার গুলা করার পরে তোমার এখানে স্যাম্পলিং টার্গেট পপুলেশন কারা হবে, যাদের বয়স 75+ তাদেরকে তুমি তোমার টার্গেট পপুলেশন ধরো। ধরার পরে জি এখন স্যার। তুমি তোমার ক্লাস্টার স্যাম্পলিং করো। এটা যেটা করা যায় ডিভিশন ওয়াইজ করলে বেশি বড় যায় নাকি ডিস্ট্রিক্ট ওয়াইজ করবা? ডিস্ট্রিক্ট ওয়াইজ করো। মনে করো 63টা ডিস্ট্রিক্ট আছে, সেখান থেকে তুমি মনে করো স্যাম্পলিং করে 5টা ডিস্ট্রিক্ট নাও। নেওয়ার পরে সেখান থেকে তুমি আবার মনে করো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা তুমি স্যাম্পল নাও, মাল্টি স্টেজ করো, তাহলে তোমার খরচটাও বাঁচবে। জি স্যার। পারবা না? স্যার একটা জিনিস শেয়ার করলাম স্যার। জি স্যার পারবো সমস্যা নাই, স্যার। তুমি আরো একটা একটা জিনিস ভালো শেয়ার করলাম স্যার, বলো। মানে স্যার এই যে কিছু কিছু ক্ষেত্রে যে আপনি যে 1 2 3 5টা যে প্রবলেম গুলো দিলেন স্যার, দেখেন এইখানে দুইটা স্যার আমাদের স্যার গেস করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এরকম যদি কোনো রকম ম্যাথ টাইপ বা কোনো রকম থিওরিটিক্যাল কিছু যদি আসে কখনো, আমি দিব স্যার এখানে কি কোনো আমি দিব। আমি অ্যাকচুয়ালি স্যাম্পলিং করে যা পড়াই, আমার মেইন টার্গেট হলো যে তুমি জায়গার মতো ধরতে পারবা কিনা, এটাই আমার মেইন টার্গেট। এটাই স্যার, মানে এটা অ্যাকচুয়ালি মানে আমাদের কোনো মানে ছোটখাটো কোনো টেকনিক ওয়াইজ আছে যে এখানে বোঝার কোনো মতো নাকি টেকনিক স্যার? নাই, একে তো কোনো টেকনিক নাই, প্লাস এই ধরনের প্রবলেম অ্যাকচুয়ালি আমার জানা মতে খুব কম বইয়ে তুমি পাবা যে এই ধরনের এক্সাম্পল আছে। দেশে দেশে তো নাই, বিদেশেও তুমি পাবা না। কারণ হলো গিয়া তোমার আমি এই জিনিসগুলো আমি একদম শুরু থেকে আমি ভেবে পড়ে, কারণ হলো গিয়া তোমরা যখন রিয়েল লাইফে কাজ করতে যাবা, কোন স্যাম্পলিংটা বের করবা এটা চুজ করাটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা জিনিস। এখন এখানে একটা জিনিস দেখো, তোমাদেরকে আমি যে প্রশ্নটা এখানে রাখছি, আমার এই প্রশ্নের পার্ট আছে দুইটা। একটা হচ্ছে তোমার ইন্ডিকেট হুইচ স্যাম্পল ডিজাইন ইউ উইল ইউজ, এটা একটা। সেকেন্ড হলো জাস্টিফাই ইওর আনসার। এই জাস্টিফিকেশনটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। মনে করো 3 নাম্বার বা 4 নাম্বার একটা প্রশ্ন দিচ্ছি, তোমার মেথডের নামের জন্য দিবে 1 নাম্বার, বাকি 3 নাম্বার থাকবে এখানে। তুমি ব্যাখ্যাটা কি করতেছো, ব্যাখ্যাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো মিস্টার শাহরুজ? যেমন দেখো তোমার এই ক্লাস্টার স্টাডিফাই চাইলে কিন্তু দুইটা একটা জায়গায় ইউজ করা যায়। জি স্যার। আমি দেখতে চাই তুমি ব্যাখ্যাটা কেমনে করতেছো। তুমি যদি ঠিকমতো তোমার ব্যাখ্যা জাস্টিফাই করতে পারো, আমি তোমার ফুল মার্কস দিয়ে দিব। তোমার ব্যাখ্যাটাই আমার কাছে মেইনলি গুরুত্বপূর্ণ। মানে স্যার আমি একদম যদি স্টাডিফাইড যদি কারেক্ট অ্যান্সার হয়, বাট আমি যদি ক্লাসটা দিয়ে কোনোভাবে করা সম্ভব হবে, পারফেক্ট কোনো একটা ব্যাখ্যা দিতে পারি, তাহলে স্যার তোমার আমি ব্যাখ্যা মার্কস ঠিক পাবো, তাই থাকলে, তো? তোমার ব্যাখ্যা যদি ঠিক থাকে এবং স্টাডিফাইডের ব্যাখ্যা যদি ঠিক থাকে, মনে করো তুমি দিছো স্টাডিফাইড, সেলিম সাদমান দিছে ক্লাস্টার, দুইজনের ব্যাখ্যা আমার কাছে মনে হচ্ছে যে না তোমাদের লজিক কিছু কিছু আছে, আমি দুইজনই ফুল মার্কস দিব। জি স্যার আমি এদিক এটাই দিয়ে কি। লোক ভালো, আমি নাম্বার ফুল দিই, কিন্তু কথা হলো তোমার জাস্টিফাই করতে হবে। জাস্টিফাই না করে যদি শুধু এক কথা উত্তর দিও, তাহলে কিন্তু তুমি উত্তর ভুল হলে ডাবল জিরো পাইবা, কিচ্ছু পাইবা না। আমি আবার বলতেছি, আমি এই প্রশ্নগুলো আমি সবসময় রাখি। আমি তোমাদের পুরানো প্রশ্ন, আমি মাঝখানে 4-5 বছর মনে ছিল না, আমি 5 বছর ছিলাম না ওই সময়, কে কি করছে আমি জানি না, ওটা দায়ভার আমার না। কিন্তু আমি যতবার পড়াইছি, আমি যতবার প্রশ্ন করছি, আমি যেখানেই পড়াই, আমি এই জাস্টিফিকেশন, আমি এরকম একটা প্রবলেম সবসময় রাখি প্রশ্নে। কারণ তোমাদের সিনিয়র যারা আছে, তোমাদের ইভেন তোমাদের টিচারও যারা আছে, যারা নাকি এই স্যাম্পলিং নিয়ে কাজ করে, তাদেরকে যতই পড়াও যত যাই করো, তারা সবাই ওই নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ যায়, যেটাকে একজন স্ট্যাটিস্টিশিয়ান কেন দুনিয়ার কোনো লজিক্যালি চিন্তা করে কোনো লোক এটা অ্যাকসেপ্ট করবে না। কাজে আমার উদ্দেশ্য হলো যে তোমরা কোন স্যাম্পলিংটা ইউজ করতেছো এটা জানাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পারবা না দিলে? ইনশাআল্লাহ স্যার, দেখা যাবে। ইনশাআল্লাহ। ভেরি গুড, এই কনফিডেন্সটাই দরকার। ইনশাআল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখো, হয়ে যাবে, একটা গতি হয়ে যাবে। তাছাড়া তোমাকে পরীক্ষা হইব কিনা তাও তো বুঝতেছি না। তোমাদের পরীক্ষারও তো কোনো টেস্ট পাইতেছি না। আচ্ছা, জি তো স্যার, বাবারা স্যার। এখানেই আমার ক্লাস এটা আগেরটা শেষ ছিল। হ্যাঁ, স্যাম্পল সাইজ ডিটারমিনেশনের উপর আমি কোনো কিছু বলি নাই, কিছু পড়াও নাই, আমার ওটা নিয়ে মাথা ব্যথা নাই, আমি আমার বেসিক কনসেপ্টে চলে যাই। তো বাবারা দেখো, আমি আমার রিসার্চের প্রবলেমটাতে আবার চলে গেলাম। এই সোডা আর আইসক্রিমের যে প্রবলেমটা ছিল, আমরা এই প্রবলেমটাকে কেমনে সলভ করছিলাম আরেকবার মনে করে দেখো তো বাবারা। আমরা ফার্স্টে গেস করলাম যে তোমার এই সোডা এবং আইসক্রিম এই দুইটা অ্যাকচুয়ালি সরাসরি ভায়োলেন্স ঘটায় না, এরা হচ্ছে ইন্ডিকেটর। মনে পড়ে? আমি কিন্তু আমাদের ক্লাসের ফার্স্টেই বলছিলাম যে এই দুইটা হচ্ছে ইন্ডিকেটর। এই সোডা আর আইসক্রিম এই দুইটা হচ্ছে ইন্ডিকেটর। সোডা অ্যান্ড সরি সোডা অ্যান্ড আইস আর ইন্ডিকেটর। অ্যাকচুয়ালি জিনিসটা ঘটাইতেছে তোমার এজ আর হট ওয়েদার, এটা ছিল আমাদের থিওরি। মনে পড়ে বাবারা? জি স্যার। আচ্ছা, এটা মনে পড়লে তাহলে দেখো, এরপর আমরা বললাম যে তাইলে আমরা এক কাজ করি, এজ এই বয়স যদি আসলেই হয়ে থাকে আর গরম ওয়েদারের কারণে যদি হয়ে থাকে, তাহলে আমরা এক কাজ করি, আমরা কিছু কিছু আমরা নিউমেরিক ভাবে চেক করে দেখি জিনিসটা সত্যি কিনা। এই চেক করার জন্য আমরা কি করলাম, আমরা দুইটা স্টেটমেন্ট দ্বারা করলাম। এই স্টেটমেন্ট মানেই হচ্ছে হাইপোথিসিস, আমরা দুইটা হাইপোথিসিস দ্বারা করালাম। দুইটা হাইপোথিসিস বা দুইটা স্টেটমেন্ট আমরা দ্বারা করালাম।
এটা কি ছিল আমি লিখতেছি হাইপোথেসিস অর স্টেটমেন্ট, একই জিনিস। আমি হাইপোথেসিস টার্মটাকে আমি প্রেফার করতেছি আজকে এখন থেকে, যে অ্যাকচুয়ালি যারা এক্সপেরিমেন্ট করতেছে তাদের এভারেজ বয়স ছিল 22 বছর, এটা ছিল আমার প্রথম হাইপোথেসিস। আর টেম্পারেচারের জন্য আমাদের ছিল যে এভারেজ টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা কি করব, আমরা একটা স্যাম্পল নিব। এই যেই টেকনিক শিখছো এই টেকনিক, যে কোনো টেকনিক ইউজ করে একটা প্রপার স্যাম্পল তুমি নিবা। স্যাম্পল থেকে নিয়ে তুমি কি করবা, মনে করো আমি টেম্পারেচারের কথাটাই যদি আমি ধরি, ধরো আমরা বলতেছি যে এভারেজ টেম্পারেচার 35 ডিগ্রি, তাহলে এখন তুমি মনে করো 7 থেকে তুমি মনে করো 7 দিনের এভারেজ টেম্পারেচার নিলা, 7 ডেজ, মনে করো তুমি 7 দিনের টেম্পারেচার নিলা। নেওয়ার পরে দেখলা যে এই 7 দিনের টেম্পারেচার লাই করছে ধরো তোমার 32 থেকে 38-এর মধ্যে। তাহলে আমাদের টেম্পারেচার যদি 32 থেকে 38-এর মধ্যে থাকে ওই 7টা দিনের জন্য, তার মানে এভারেজ কি 35-এর আশেপাশে আসতেছে না? দেখো তো বাবারা, আসে? দেখো তো, আমাদেরকে বলছে, আমরা এখন চেক করতে চাইতেছি যে আসলে এই হাঙ্গরে যে খায় তখন টেম্পারেচার 35 ডিগ্রি ছিল এভারেজ। এটা যদি সত্যি হয় তাহলে আমরা বলতে পারবো যে না, আসলে তোমার এই টেম্পারেচারের কারণে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আমি এখন এই স্টেটমেন্টটা চেক করতে চাই যে তোমার এভারেজ টেম্পারেচার 35 ডিগ্রি ছিল কিনা যখন নাকি হাঙ্গর বেশি অ্যাটাক করে। এবং সেটার জন্য আমরা কি করলাম, আমরা একটা স্যাম্পল নিলাম। স্যাম্পলটা কি, যেই সময় অ্যাক্সিডেন্ট গুলো হয় সেই সময় আমি সেই সময়গুলোতে আমি 7 দিনের টানা টেম্পারেচার আমি রেকর্ড করলাম। এবং টেম্পারেচার রেকর্ড করার পর আমি দেখলাম যে আমাদের এভারেজ যে টেম্পারেচারটা, এভারেজ টেম্পারেচার মনে করো আসলো তখন অ্যারাউন্ড 34। সেক্ষেত্রে কি আমি কি বলবো যে আমার আমার যে স্টেটমেন্টটা ছিল 25 ডিগ্রি টেম্পারেচারের মতো হইলে হাঙ্গরে বেশি অ্যাটাক করে, তার কাছাকাছি গেছে, তাহলে কি বলা যায় যে আমার স্টেটমেন্টটা সত্য ছিল? কি মিয়ার আসো নাকি? জি স্যার। জি স্যার। মানা যায়? আমার কথাটা কি মানা যায় বলো তো? জি স্যার, মানা যায়। ভেরি গুড। তাহলে খেয়াল করো আমাদের ডিসিশন গুলো আমরা কিভাবে নিতেছি, আমাদের ডিসিশনের স্টেপ গুলো খেয়াল করো। আমরা একটা প্রবলেম পাইছি, প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা একটা থিওরি দ্বারা করেছি। এই থিওরিটাকে চেক করার জন্য আমরা কিছু নিউমেরিক্যাল স্টেটমেন্ট দ্বারা করলাম। যেমন এখানে দেখো আমরা একটা নিউমেরিক্যাল স্টেটমেন্ট দ্বারা করেছি যে এভারেজ টেম্পারেচার ছিল 35 ডিগ্রি, একটা স্টেটমেন্ট আমরা দ্বারা করেছি বা একটা হাইপোথিসিস আমরা দ্বারা করেছি। এরপরে আমরা একটা ডাটা নিয়ে চেক করতেছি যে আসলে অরিজিনালি টেম্পারেচারটা এরকম এভারেজ এরকম ছিল কিনা। যদি থাকে তাহলে বললাম যে হ্যাঁ আমার এই দাবিটা সত্য। আর যদি দেখি যে আমার এভারেজ টেম্পারেচার মনে করো আসলে 24 তো না, মনে করো আমি পাইছি এভারেজ টেম্পারেচার অ্যারাউন্ড 24, তাহলে কি আমার এই দাবিটা সত্য হবে? না স্যার। আচ্ছা, না স্যার। তাহলে দেখো তো বাবারা আমরা ডিসিশনটা কেমন, রিয়েল লাইফে কিন্তু আমরা এভাবেই কাজ করি, ঠিক না? তোমরা যখন রিয়েল লাইফে কাজ করো তোমরা কি এভাবেই কাজ করো না? মনে করো তুমি বাজারে যাইতেছো লেবু কিনতে, তোমার বাসা থেকে বললো লেবুর হালি যদি 40 টাকা হয় তাহলে কিনবি না, কিন্তু লেবুর হালি যদি 20 টাকা হয় তাহলে তুই কিনবি। তোমরা বাজারে গেলা, যাই দেখলে যে লেবুর হালি মনে করো 40 টাকার কাছাকাছি আছে, তুমি না কিনা আসা পড়লা, তুমি 3-4টা দোকান দেখলে সবাই 40 টাকা চাইতেছে, তুমি লেবু কিনবা না কিনা তুমি চলে আসো। তোমার ডিসিশনটা তুমি কেমন নিছো? কিছু ডাটা থেকে নিছো না, রাইট? জি স্যার। ওকে, তাহলে দেখো আমরা কাজটা কি করতেছি। প্রথমে আমরা একটা প্রবলেমের জন্য একটা থিওরি দ্বারা করাইলাম যে আসলে এই কারণে হইতেছে, থিওরিরে ব্যাখ্যা করার জন্য একটা স্টেটমেন্ট দ্বারা করাইলাম। এরপর এই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা এটা চেক করার জন্য আমরা কিছু স্যাম্পল নিলাম, নিয়ে আমরা চেক করতেছি আমার স্টেটমেন্টের দাবিটা সত্য কিনা। নেওয়ার পর আমরা ডিসিশন নিতেছি যে না আমার ওই থিওরিটা ঠিক ছিল। তো বাবারা এটাই হলো আমার আজকের ক্লাসের টপিক, টেস্ট অফ হাইপোথিসিস। টেস্ট অফ হাইপোথিসিস আমরা কি করতেছি, আমরা কোন একটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য আমরা একটা স্টেটমেন্ট ধরতেছি বা একটা হাইপোথিসিস ধরতেছি। ধরার পরে এই হাইপোথিসিসটা সত্য না মিথ্যা এটা আমরা স্যাম্পলের উপর বেস করে, স্যাম্পল থেকে আমরা এটাকে চেক করে দেখতেছি আমার হাইপোথিসিসটা ট্রু না ফলস, দেখে আমি একটা ডিসিশন নিতেছি। এটাই হলো আমার এই আজকের টপিক, টেস্ট অফ হাইপোথিসিস। বাবারা আমার টপিকের নামটা কি বুঝতে পারছো? মিস্টার মোস্তাফিজ, রোল নাম্বার 51, বাবা তুমি কি আমার টপিকের নামটা ধরতে পারছো কেন এই নাম হইছে? মিস্টার মুস্তাফিজ 2018 51, বাবা তুমি কি ধরতে পারছো? রোল নাম্বার 7 ওয়ার্দে সরকার, তুমি কি ধরতে পারছো? রোল নাম্বার 007 ওয়ার্দে সরকার, তুমি কি ধরতে পারছো আমার এই টপিকটা কেন এই নামটা হইছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আম্মা, আপনি কি ধরতে পারছেন কেন এই নামটা হইছে? না স্যার, ধরতে পারি না স্যার। ধরতে পারো নাই? আচ্ছা, ধরতে পারো নাই। ওকে, আমরা একটা প্রবলেমকে সলভ করার জন্য ফার্স্টে কি করছিলাম, একটা থিওরি দ্বারা করেছিলাম। থিওরিটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কি করলাম, একটা স্টেটমেন্ট দ্বারা করালাম। যে থিওরিটা সত্যি কিনা চেক করার জন্য আমরা কিছু নিউমেরিক্যাল স্টেটমেন্ট আমরা দ্বারা করালাম। কি ছিল, যেমন মনে করো আমার গত ক্লাসে এক্সাম্পলটা ছিল যে সোডা আর আইসক্রিম যে
তোমার খাইলে অ্যাক্সিডেন্ট হয়, আমরা বললাম যে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ইন্ডিকেটর। আসল আসল ভেরিয়েবলটা কি? আসল কারণ হচ্ছে যে তোমার বয়স যেটা, এই বয়সের লোকজন বেশি ডেসপারেটলি চলাফেরা করে অ্যাক্সিডেন্ট করে, অথবা আমার অ্যাকচুয়ালি গরম খুব বেশি ছিল যে কারণে মানুষ বেশি গভীরে সাঁতার কাটতে যায়, হাঙ্গরের কামড় খাইছে। তাইলে আমরা কি বলতেছি যে এই দুইটা স্টেটমেন্ট হলো আমরা নিউমেরিক্যালি দুইটা স্টেটমেন্ট দ্বারা করালাম, যে অ্যাকচুয়ালি যারা এক্সটেন্ড করতেছে তাদের বয়স এভারেজে 22 বছর, এটা একটা স্টেটমেন্ট। আর একটা স্টেটমেন্ট আমি ধরলাম যে আসলে গরম ওয়েদারের জন্য হয়েছে, তাহলে আমি ধরলাম যে মনে করে এভারেজ টেম্পারেচার তখন ছিল 35 ডিগ্রি। এই যে আমি দুইটা স্টেটমেন্ট ধরলাম, এখন এই স্টেটমেন্ট গুলো সত্যি না মিথ্যা এটা যদি আমি চেক করি, করলে তো আমি ডিসিশন নিতে পারবো যে অ্যাকচুয়ালি আমার থিওরিটা ঠিক ছিল কিনা, আমার রিসার্চটা ঠিক ছিল কিনা, রাইট? সরকার আম্মা, এখন কি বুঝতে পারতেছেন? জি স্যার বুঝতে পারছি। এক্স্যাক্টলি। তাহলে এখন এই যে হাইপোথিসিস আমি দুইটা ধরলাম, দুইটা স্টেটমেন্ট যে ধরলাম, এভারেজ যে দুইটা ধরলাম, দুইটা নিউমেরিক্যাল স্টেটমেন্ট ধরলাম, এটাকে চেক করার জন্য আমরা কি করতেছি, আমরা একটা স্যাম্পল নিতেছি, স্যাম্পল থেকে যে মানটা পাইতেছি সেই মান থেকে আমি চয়েস করতেছি যে আমার এই স্টেটমেন্টগুলো সত্য না মিথ্যা ছিল। এই যে প্রসিডিওরটা, এই প্রসিডিওরটাকে আমরা বলি টেস্ট অফ হাইপোথিসিস। আমরা ফার্স্টে একটা হাইপোথিসিস বা একটা স্টেটমেন্ট ধরতেছি, একটা জিনিসকে ব্যাখ্যা করার জন্য একটা নিউমেরিক্যাল একটা স্টেটমেন্ট ধরতেছি, এটাকে আমরা স্যাম্পলের যে মানটা আসে স্যাম্পল থেকে আমরা চুজ করে বলবো যে আমার এই স্টেটমেন্টটা সত্যি না মিথ্যা, স্টেটমেন্টটাকে আমরা টেস্ট করতেছি। এই জন্য আমরা এই টপিকটাকে বলতেছি বাবারা টেস্ট অফ হাইপোথিসিস। আচ্ছা, তাহলে দেখো তো বাবারা আমার এই টপিকটার উদ্দেশ্যটা তাহলে কি? আমার এই টপিকের উদ্দেশ্য খুব সিম্পল, আমরা এখানে স্ট্যাটিস্টিক্যালি কিভাবে ডিসিশন নিতে হয় এটা আমরা এখন সরাসরি দেখতেছি। তোমাদের এই স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা যেদিন পড়ানো শুরু করছি তখন থেকে আমি আর কাউসার স্যার বলতেছি আমাদের এই টপিকের উদ্দেশ্য একটাই, তোমরা কিভাবে রিয়েল লাইফে ডিসিশন নিবা। আজকে আমি তোমাদের সেই ডিসিশনের টপিকে নিয়ে আসছি। আমাদের এই টেস্ট অফ হাইপোথিসিস টপিকটার উদ্দেশ্য একটাই, যে আমরা একটা রিসার্চ যখন করব, একটা ডিসিশন আমরা কিভাবে নিব, রিয়েল লাইফে একটা ডিসিশন আমরা কিভাবে নিব, এটার জন্যই আমাদের এই টপিকটা। আমরা এখানে কি করব, প্রথমে একটা স্টেটমেন্ট বা একটা হাইপোথিসিস ধরবো, এবং সেটাকে আমরা কি করব, এটাকে চেক করার জন্য আমরা স্যাম্পল নিয়ে কাজ করব, করার পর আমরা কমেন্ট করব যে হ্যাঁ আমাদের এই স্টেটমেন্টটা সত্য ছিল অথবা মিথ্যা ছিল। রোল নাম্বার 10 মিস্টার শাহরুখ কবির, আব্বা তুমি কি বুঝতে পারছো? জি স্যার। ভেরি গুড। রোল নাম্বার 54 মিস্টার ইব্রাহিম আলী, তুমি কি বুঝতে পারছো বাবা? রোল নাম্বার 50, রোল নাম্বার 50 মিস্টার জোহায়ের। রোল নাম্বার 50 মিস্টার জোহায়ের, তুমি কি আছো নাকি বাপ? Yes, sir. এই পর্যন্ত যা বলছি বুঝতে পারতেছো? Yes, sir. ভেরি গুড। তাহলে এখন চলো আমরা আরো আরো গভীরে যাই, আরো গ্যাঞ্জাম লাগাই। ওকে, তাহলে বাবারা দেখো, মনে করো আমরা এখন তাহলে আমাদের টেস্ট অফ হাইপোথিসিসের মেইন টপিকটা আমরা ধরতে পারলাম। তাহলে এখন আসলে আমরা বেসিক সংজ্ঞায় চলে যাই। প্রথম কথা হলো হাইপোথিসিস জিনিসটা কি? হাইপোথিসিস হলো এই যে আমরা যে স্টেটমেন্টটা ধরলাম, যেটাকে আমরা চেক করতে চাই, এটাই হলো হাইপোথিসিস। কথা শেষ, ভেজাল শেষ। আমরা যেই হাইপোথিসিসটা, যেই স্টেটমেন্টটা চেক করতে চাই, যে স্টেটমেন্টটা সত্য না মিথ্যা আমরা চেক করতে চাই, এই স্টেটমেন্টটাকে আমরা বলতেছি হাইপোথিসিস। আচ্ছা, তবে তোমরা যখন সংজ্ঞাটা লিখবো তোমরা কাইন্ডলি এই সংজ্ঞাটা লেখো, কারণ আমরা এখানে যেহেতু স্ট্যাটিস্টিক্যালি আমরা এই কাজটা করতেছি, কাজে তোমরা এই সংজ্ঞাটা লেখো যে তোমার একটা স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস হলো সেই হাইপোথিসিস যেটা নাকি আমরা একটা স্যাম্পলের উপরে চেক করে দেখতে পারি যে এই হাইপোথিসিসটা ট্রু না ফলস। আমার কথা ধরতে পারছো বাবারা? মিস্টার শাহরুজ? জি স্যার, ধরতে পারছি স্যার। ভেরি গুড। আচ্ছা, আর এরপরে আমি তোমাদের তো অলরেডি বলে ফেলছি যে টেস্ট অফ সিগনিফিকেন্সও বলে এটাকে, অথবা টেস্ট অফ হাইপোথিসিসও বলে, যেই নামেই ডাকো। এই টপিকটা কি সেটা আমরা অলরেডি তোমাদের বলে ফেলছি, যে এটা হলো কি একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর, একটা স্টেটমেন্টকে সত্য না মিথ্যা চেক করার জন্য। আমি আবার বলতেছি, টেস্ট অফ হাইপোথিসিস হলো একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর, যেখানে আমরা একটা হাইপোথিসিস বা একটা স্টেটমেন্ট সত্য না মিথ্যা এটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি চেক করি। উদ্দেশ্য হচ্ছে একটা ডিসিশনে পৌঁছানো। এই পুরা যে মেকানিজমটা, এটাকে আমরা বলি টেস্ট অফ হাইপোথিসিস। তো তোমাদের আজকের ক্লাসে আমি যেটা করব, আমি তোমাদের এই হাইপোথিসিসের টাইপগুলো দেখাবো, তারপরে তোমার কিভাবে অ্যানালাইসিস গুলো করতে হয় সেটা দেখাবো, এবং ফাইনালি একটা ম্যাথ করে তোমাদের দেখাই দিব যে কিভাবে আমাদের এই স্টেপ বাই স্টেপ এই ডিসিশনটা নিতে হয়। আচ্ছা, তাহলে এখন তোমরা তাহলে বাবারা হাইপোথিসিস বুঝছো সবাই? আমি আবার জিজ্ঞেস করতেছি, হাইপোথিসিস বুঝছো সবাই বাবারা? জি স্যার বুঝছি। আলহামদুলিল্লাহ। তাহলে টেস্ট অফ হাইপোথিসিস তোমরা বুঝছো। এখন তাহলে আমি আস্তে আস্তে ক্লাসিফিকেশনে চলে যাই। প্রথম কথা হলো আমরা হাইপোথিসিস দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। আচ্ছা, এটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। মনে করো আমরা যে টেম্পারেচারের জন্য যেটা ধরলাম, আমরা কি বলতেছি, আমরা বলতেছি যে আমাদের হাঙ্গরে অ্যাটাক করার জন্য যে প্রবলেমটা ছিল, এখন হাঙ্গরের কথা ভুলে যাও। এখন মনে করো আমরা চেক করতে চাই, যে আমরা দাবি করছি যে আমাদের টেম্পারেচার অ্যাকচুয়ালি ওই দিন ছিল 35 ডিগ্রি। আচ্ছা, তাহলে এই যে একটা দাবি আমি করলাম, এই দাবিটাকে আমরা বলতেছি নাল হাইপোথিসিস, এটারই আমরা চেক করতে চাই।
আমি আবার বলতেছি একটা জিনিসের ব্যাখ্যা করার জন্য আমরা এই যে ইনিশিয়ালি আমরা যেই স্টেটমেন্টটা ধরলাম যে এটা সত্যি না মিথ্যা আমরা চেক করতে চাই, এই হাইপোথিসিসটাকে আমরা বলতেছি নাল হাইপোথিসিস। আমি আবার বলতেছি যেই স্টেটমেন্টটা সত্য না মিথ্যা আমরা চেক করতে চাই তাকে আমরা বলতেছি নাল হাইপোথিসিস। যেই স্টেটমেন্টটাকে আমরা টেস্ট করতে চাই, যে স্টেটমেন্টটা সত্য না মিথ্যা আমরা দেখতে চাই সেটাকে আমরা বলতেছি নাল হাইপোথিসিস। আচ্ছা, তাহলে বাবারা কও, আমরা তো চেক করতে চাইতেছি যে এভারেজ টেম্পারেচার হাঙ্গরে খাওয়ার সময় 35 ডিগ্রি ছিল কিনা। যদি না থাকে তাহলে টেম্পারেচার কত থাকতে পারে কত? কত হইতে পারে? যদি এভারেজ টেম্পারেচার 35 না হয় তাহলে কত হইতে পারে কত? 40 ডিগ্রি আচ্ছা, বা এটাকে আমি 25 আমি একটু ডিগ্রি 27 আমি ডিগ্রি অন্যভাবে বলি যে তোমার এভারেজ টেম্পারেচার ওয়াজ লেস দেন 35 ডিগ্রিজ, এটা হইতে পারে না? পারে? জি স্যার। আচ্ছা, অথবা কি হইতে পারে এভারেজ টেম্পারেচার মোর দেন 35 ডিগ্রিজ হইতে পারে? পারে? জি স্যার। অথবা আমি মনে করো এরকম লেস দেন বা মোর দেন কোনো কিছু ক্লিয়ার না করে বলে দিলাম যে এভারেজ টেম্পারেচার ওয়াজ নট 35 ডিগ্রিজ। তিনটেই হইতে পারে না? দেখো তো বাবারা, পারে? জি স্যার পারে। আচ্ছা, যদি পারে তাহলে দেখো এই স্টেটমেন্টগুলো সত্যি হবে কখন? যদি আমার নাল হাইপোথিসিসটা ফলস হয় তাইলে, রাইট? জি স্যার। অর্থাৎ আমার নাল হাইপোথিসিসটা যদি ফলস হয় তখন বলবো যে অ্যাকচুয়ালি এটার যে কোনো একটা সত্যি। নাল হাইপোথিসিস যদি রিজেক্ট হয় তাহলে যেই হাইপোথিসিসটা ট্রু হয় অল্টারনেটিভলি তাকে আমরা বলি অল্টারনেটিভ হাইপোথিসিস। আমি আবার বলতেছি, নাল হাইপোথিসিস যদি ট্রু না হয় তাহলে যেটা ট্রু হবে তাকে আমরা বলতেছি অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে দেখো এটা তাহলে তিন রকম হইতে পারে। একটা হলো যে তোমার এভারেজ টেম্পারেচার ওয়াজ লেস দেন 35 ডিগ্রিজ, অথবা হইতে পারে এভারেজ টেম্পারেচার ওয়াজ মোর দেন 35 ডিগ্রিজ, অথবা আমি বলতে পারি যে না, এভারেজ টেম্পারেচার ওয়াজ নট 35 ডিগ্রিজ। তিনটা কেসের যে কোনো একটা হইতে পারে। হোয়াট এভার যেটাই হোক, আমরা যেই হাইপোথিসিসটা ট্রু না ফলস চেক করতে চাই তাকে আমরা বলতেছি নাল হাইপোথিসিস। আর নাল হাইপোথিসিস যদি ট্রু না হয় তাহলে অল্টারনেটিভলি যেটা ট্রু হবে সেটাকে আমি বলতেছি অল্টারনেটিভ হাইপোথিসিস। বাবারা তোমরা এই দুইটা পয়েন্ট ধরতে পারছো কিনা দেখো। বাবারা তোমরা কি দুইটা পয়েন্ট ধরতে পারছো সবাই? জি স্যার ধরতে পারছি। আচ্ছা, তাহলে এখন দেখো, থ্যাংক ইউ, ভেরি গুড। তো বাবারা দেখো, এখন আমরা যে কাজটা করবো আমরা এটাকে মনে করো নিউমেরিক্যালি দেখাইতে চাই। তো নিউমেরিক্যালি যখন প্রকাশ করব, নাল হাইপোথিসিস প্রকাশ করা হয় H0 দিয়ে, আর অল্টারনেটিভে প্রকাশ করা হয় H1 দিয়ে। আচ্ছা, H1 দিয়ে করা হয় অথবা H অল্টারনেটিভের জন্য HAও ইউজ করা হয়, যে কোনো একটা ইউজ করা হয়। আমি আবার বলতেছি, নাল হাইপোথিসিস প্রকাশ করা হয় H0 দিয়ে, জিরো মানে কি নালের জন্য জিরো, আর অল্টারনেটিভ যেটা সেটারে প্রকাশ করা হয় H1 দিয়ে অথবা HA দিয়ে। ওয়ান মানে হলো গিয়া বাইনারি থেকে 0 আর 1 ইউজ করে, সেখান থেকে 1 ইউজ করছে, এবং অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জায়গায় দেখবা তোমরা H1টা ইউজ করে। কোনো কোনো বইয়ে তোমরা দেখবা যেখানে অল্টারনেটিভের জন্য HA ইউজ করছে। আচ্ছা, তাহলে এখন বাবারা দেখো, আমরা এখন যে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছি এগুলো নিয়ে আমি আরেকটু কথা বলি। সেটা হলো যে তোমার মনে করো আমরা এখানে যেই স্টেটমেন্ট গুলো ধরলাম, মনে করো আমরা বলতেছি যে এভারেজ টেম্পারেচার ওয়াজ 35 ডিগ্রিজ, এটা ছিল আমাদের বেসিক স্টেটমেন্ট। তাহলে মনে করো আমরা এটাকে যদি লিখি, মনে করো আমি মিউ দিয়ে যদি প্রকাশ করি এভারেজ টেম্পারেচার, যেহেতু আমি বললাম যে মিউ ইকুয়াল টু 35, আর অল্টারনেটিভ আমি কি ধরতেছি দেখো, অল্টারনেটিভ আমি বললাম যে তোমার মিউ মিউ হচ্ছে তোমার লেস দেন 35, এটা একটা কেস হইতে পারে। অথবা কি হইতে পারে দেখো তো বাবারা, মিউ ইকুয়াল টু 35 আর এখানে দিয়ে দিলাম এটা হচ্ছে গ্রেটার দেন 35। অথবা কি হইতে পারে দেখো, মিউ ইকুয়াল টু 35 আর এখানে আমরা দিয়ে দিলাম নট ইকুয়াল টু 35। তিনটা কেসই হইতে পারে, ঠিক কিনা? স্যার একটা কোশ্চেন ছিল, বলেন বলেন। যদি গ্রেটার দেন আর লেস দেন না, মানে গ্রেটার দেন আর লেস দেন নট ইকুয়াল টু হয় মানেই তো হয় গ্রেটার দেন হবে, না হয় লেস দেন হবে। হুম হুম। আচ্ছা, এখন ব্যাপারটা হয়েছে কি, তিনটা কেস লেখার কারণ আছে। যখন তোমার টেস্ট করতে বলবে যে অ্যাকচুয়ালি এভারেজ টেম্পারেচার 35 ছিল কিনা, তখন তোমার বলে দিবে যে টেস্ট করো যে এভারেজ টেম্পারেচার 35 ছিল কিনা, এটা টেস্ট করতে বলবে। অথবা বলতে পারে, স্ট্যান্ডার্ড প্রসিডিউরটা তোমাদের আমি বলতেছি,
যদি মনে করো বইলা দেয় যে এটা যদি না হয় তাহলে তোমার এটা 35-এর চেয়ে কম ছিল, এটা তোমাকে চেক করতে বলবে। আমি আবার বলতেছি, তোমাদের নাল হাইপোথিস বলার সাথে সাথে বলে দিবে যে অল্টারনেটিভ কোনটা হবে, 35-এর চেয়ে কম হবে নাকি 35-এর চেয়ে বেশি হবে, এটা বলে দিবে, অথবা কিছুই বলবে না। যদি বলে দেয় যে 35-এর চেয়ে কম, তখন তুমি ইউজ করবে প্রথমটা। যদি বলে 35-এর চেয়ে বেশি, তাহলে ইউজ করবে সেকেন্ডটা। আর যদি কিছু বলা না থাকে, তার মানে কি এটা নট ইকুয়াল টু দিলে তাহলে যেটা খুশি সেটা হইতে পারে, তোমার আর এটা মাথা ব্যথা না। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা, এখন আসো আমরা একটু রিয়েল লাইফ নিয়ে কাজ করি। রিয়েল লাইফ নিয়ে কাজ করি, একটু খেয়াল করো। আমি তোমাদের এখন তাহলে যেটা করব সেটা হলো তোমাদের দেখাবো যে তোমার এই টেস্টগুলো কত রকম হইতে পারে। ওকে, এখন দেখো আমরা ওই যে এভারেজ নিয়ে যে কাজ করছিলাম, এভারেজ জিনিসটা কি একটা মিনিট তো নাকি? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা যে এভারেজ বের করছি, মিন যেটা বের করছি পপুলেশনের জন্য বের করলে, সেটাকে আমরা বলছিলাম কি প্যারামিটার। দেখো তো কই গেল, কই জানি লিখছিলাম, পপুলেশনের যে কোনো ফাংশনটা বলছিলাম প্যারামিটার, স্যাম্পলের যে কোনো ফাংশনটা বলছিলাম স্ট্যাটিস্টিক। তাহলে এখন দেখো আমরা এই যে হাইপোথিসগুলো চেক করতেছি, চেক করার জন্য আমরা কি করব? ওই যে বললাম না যে 7-8 দিনের টেম্পারেচার নিয়ে আমরা চেক করে দেখবো যে টেম্পারেচারটা আসলে কত ছিল। এই যে এরকম বলছিলাম না যে আমরা 7-8 দিনের টেম্পারেচার আমরা স্যাম্পল হিসেবে নিলাম, নিয়ে সেখান থেকে চেক করে দেখবো যে মানটা কত ছিল, মনে পড়ে? জি এবং স্যার। এই 7-8 দিনের জন্য আমরা একটা এভারেজ টেম্পারেচার বাইর করছিলাম। তার মানে কি আমরা অ্যাকচুয়ালি একটা স্ট্যাটিস্টিক বাইর করছিলাম না, যেহেতু আমরা স্যাম্পলের উপরে মিনটা বাইর করছি। জি স্যার। বের করার পরে আমরা কি করছি বাবারা কত, এই স্ট্যাটিস্টিকের মান যেটা আসছে সেখান থেকে আমি ডিসিশন নিছি না যে আমার নাল হাইপোথিস ট্রু না ফলস। ব্যাপারটা কি এটাই ছিল না? জি স্যার। ওকে, তাহলে দেখো বাবারা, আমরা যেই স্ট্যাটিস্টিক ইউজ কইরা আমরা আমাদের ডিসাইড করব যে আমাদের হাইপোথিসটা ট্রু না ফলস, যেই স্ট্যাটিস্টিকটা ইউজ কইরা আমরা আমাদের টেস্টটা করব, তাকে আমরা বলি টেস্ট স্ট্যাটিস্টিক। আমি আবার বলতেছি, আমি মিন বাইর করি বা যেটাই বাইর করি, যেই ফাংশনটা, যেই স্ট্যাটিস্টিকটা, স্যাম্পলের উপরে যেই স্ট্যাটিস্টিকটা ইউজ করে আমি ডিসিশন নিব যে আমার এই হাইপোথিসিসটা ট্রু না ফলস, সেই স্ট্যাটিস্টিকটাকে আমরা বলতেছি টেস্ট স্ট্যাটিস্টিক। মিস্টার শাহরুজ, তুমি কি বুঝতে পারছো আব্বা? জি স্যার, মানে এখানে যেহেতু আমি টেম্পারেচার খাতে এভারেজ করছি, তাহলে সেখানে এভারেজটা হচ্ছে আমার টেস্ট স্ট্যাটিস্টিক, এই তো। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ কারণ কেন টেস্ট স্ট্যাটিস্টিক? প্রথম কথা হলো এটা একটা স্ট্যাটিস্টিক, কারণ আমরা এখানে স্যাম্পলের উপর থেকে মানটা বাইর করতেছি, রাইট? মনে করো যে 7-8 দিনের টেম্পারেচার, তার এভারেজ বাইর করতেছি, স্যাম্পলের একটা জি একটা স্যার। একটা মিন বাইর করতেছি, কাজে একটা স্ট্যাটিস্টিক। আর যেহেতু আমি এখানে একটা হাইপোথিসকে টেস্ট করতেছি যে আমার এখানে টেম্পারেচারটা 35 ছিল কিনা, এই হাইপোথিসটাকে, এই নাল হাইপোথিসটাকে আমি চেক করতেছি, এই হাইপোথিসটাকে আমি টেস্ট করতেছি, যে কারণে আমি বলতেছি আমার এই স্ট্যাটিস্টিকটা হলো টেস্ট স্ট্যাটিস্টিক। মিস্টার সেলিম সাদমান, আব্বা তুমি বুঝতে পারছো? মিস্টার সেলিম সাদমান, তুমি কি বুঝতে পারছো আব্বা? জি স্যার, জি স্যার। ভেরি গুড। মিস্টার তুষার, এই পর্যন্ত সব ঠিক আছে? রোল নাম্বার 36। মিস্টার তুষার, এই পর্যন্ত সব ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা, তো এখন দেখো আমরা অ্যাকচুয়ালি এই টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যেটা আছে সেটা থেকে আমি ডিসিশন নিব যে আমার নাল হাইপোথিসিস ট্রু ছিল কিনা। যেমন আমি যদি দেখি যে এভারেজ টেম্পারেচার 34 এর মতো আসছে, ঠিক আছে, এটা আমার 35 ডিগ্রি কাছাকাছি মানা যেতে পারে, আমি বললাম যে নাল হাইপোথিসিস ট্রু। কিন্তু যদি দেখি যে এভারেজ টেম্পারেচার 24 আছে, তাহলে কি নাল হাইপোথিসিস আমি ট্রু বলতে পারবো? না স্যার। পারবো না, তখন বলবো যে নাল হাইপোথিসিসটা ফলস। ভেরি গুড। আচ্ছা, তো এখন বাবারা, তোমাদের তো আমি একদম বেসিক কনসেপ্টে বললাম, তোমরা যখন ডিসিশন নিবা, মনে করো তুমি টেস্ট অফ হাইপোথিসিস জানো না, তুমি এমনি ডিসিশন নিতেছো, তোমরা তো এইভাবে ডিসিশনটা নিবা। তো এখন আমরা যখন স্ট্যাটিস্টিক্যালি ডিসিশন নিব, আমরা এই টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা থেকে আমরা ডিসাইডটা করব যে আমাদের অ্যাকচুয়ালি এটাকে অ্যাকসেপ্ট করা যায় কিনা। আচ্ছা, এখন টেস্ট স্ট্যাটিস্টিকের যত ফজিলত আছে, এটা আমি টেস্ট স্ট্যাটিস্টিকের সব ফজিলত এবং মাঝে আমি এখানে লিখে দিছি, তোমরা পড়ে নিও। তো এখনকার জমানায় টেস্ট স্ট্যাটিস্টিকটা চেয়ে তোমার বেশি ইউজ করে অন্য একটা জিনিস, যেটাকে বলা হয় পি ভ্যালু। পি ভ্যালু হচ্ছে কি, আমাদের এই টেস্ট স্ট্যাটিস্টিক যেটা, এটার একটা প্রবাবিলিস্টিক মেজার দিয়ে বাই করে। এবং আমাদের যত সফটওয়্যারে আমরা টেস্ট হাইপোথিসিসটা বের করি, এখানে সাধারণত পি ভ্যালুর সাহায্যে ডিসিশনটা নেওয়া হয় যে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব না রিজেক্ট করব। হোয়াটএভার, পি ভ্যালু কি জিনিস আমি এখানে সংজ্ঞা টঙ্গা এবং এটার ডিটেইলস জিনিসপত্র দিয়ে রাখছি। তবে আমি এটাও বলে রাখছি যে তোমাদের আপাতত পি ভ্যালু নিয়ে কোনো সমস্যা নাই, তোমাদের পি ভ্যালু আপাতত না পড়লেও চলবে, এটা দিয়ে তোমাদের কোনো কাজ কারবার এখন নাই। তবে তোমরা যখন বড় হবা, আরেকটু বড় হবা, যখন যখন নাকি সফটওয়্যারে তোমরা এসব কাজ করবা বা রিয়েল লাইফে যখন যাবা, তখন আবার দেখবা যে তোমাদের পি ভ্যালু দিয়ে ডিসিশন নিতে হবে। তবে আপাতত আমাদের এই কোর্সে এখন পর্যন্ত এটা দরকার নাই, তোমাদের জাস্ট আমি রেফারেন্সটা দিয়ে রাখছি, এই স্লাইডটা তোমরা বাদ দিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট টপিকে যাই, আমরা ডিসিশন কিভাবে নিব। আচ্ছা বাবারা, এবার আসো আমরা ডিসিশনের টপিকটাতে আবার যাই।
এই যে দেখো আমাদের নাল হাইপোথিসিসটা কি ছিল, আমাদের নাল হাইপোথিসিসটা ছিল, আমি লেখা ফেলাই, আমি একটু লেখা ফেলি বেটার। দূর। আচ্ছা, তো বাবারা দেখো আমাদের নাল হাইপোথিসিস যেটা ছিল, একটা সেকেন্ড দাঁড়াও, এইচ নট ছিল তো আমি আরেকটু দূর। আচ্ছা আর একটু লেখা নেই, এটা হইতে পারে অর মিউ গ্রেটার দেন 35 হইতে পারে, অর মিউ নট ইকুয়াল টু 35, তিনটা কেসি হইতে পারে। আমি মনে করো তিনটা কেসি এখানে লেখা রাখলাম, যেটাই হোক আমাদের আপাতত চিন্তা করার দরকার নেই, জাস্ট লেখা রাখলাম। আচ্ছা, তো এখন বাবারা দেখো আমাদের এই যে নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস যে এই দুইটা ছিল, আমরা এখন কি ঠিক করছিলাম, আমরা ঠিক করছিলাম যে এটা সত্য না মিথ্যা, আমরা এটা এখন চেক করতে চাই। তো চেক করার জন্য আমরা কি করলাম, ওই যে 7 থেকে 10 দিনের টেম্পারেচার আমরা নিলাম, নেওয়ার পরে আমরা কি পাইলাম, এখানে টেম্পারেচারের কেস কি কি হইতে পারে, আমরা বললাম যে 7 দিনের টেম্পারেচার নিয়ে দেখলাম যে এটা 32 থেকে 38 টেম্পারেচার আমরা পাইছি। আচ্ছা, এভারেজ টেম্পারেচার পাইছি 34। আচ্ছা, তো বাবারা দেখো এই 32 থেকে 38 এর মধ্যে কি আমাদের এই মিনের মানটা আছে না, দেখো তো লেডিজ এন্ড জেন্টলম্যান, দেখো তো এই 32 থেকে 38 যে রেঞ্জটা আমরা দিছি, এটার মধ্যে কি আমাদের মিনের মানটা এই 35 কি আছে না এখানে, দেখো তো। জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের টেম্পারেচার যদি এভারেজ টেম্পারেচার যদি 32 থেকে 38 এর মধ্যে থাকে, তার মানে কি আমার নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করা যায় নাকি? স্যার আছে। অর্থাৎ আমাদের টেম্পারেচার যদি 32 থেকে 38 রেঞ্জের মধ্যে পাই, তাহলে আমার নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করা যায়। আচ্ছা, এখন দেখো যদি আমার টেম্পারেচারটা এটা না হইয়া যদি এর চেয়ে কম হয়ে যায়, অর্থাৎ তোমার যদি ওই অল্টারনেটিভটা যদি হয়ে যায়, যে মনে করো টেম্পারেচার পাইলাম আমি মনে করো 26 থেকে 32 এর মধ্যে পাইলাম, তাহলে এভারেজ করলে মনে করো ধরো তোমার 29 এর মতো আসে, তাহলে কি আমার নাল হাইপোথিসিসটা ট্রু হবে নাকি এটা ট্রু হবে? দেখো তো, তাহলে কি আমাদের প্রথম কেসটা ট্রু হবে না? জি স্যার। তাহলে কি এটা ট্রু হবে না? দেখো তো বাবারা, জি স্যার, এটা ঠিক হবে। এইটা ট্রু হবে। আচ্ছা, এটা একটা কেস হইতে পারে। অথবা কি হইতে পারে, মনে করো আমি টেম্পারেচারটা আরো বেশি পেলাম, আমরা 7 দিনের টেম্পারেচার পাইলাম মনে করো তোমার ধরো 36, আচ্ছা 35 থেকে মনে করো 42 এর মধ্যে পাইলাম, তাহলে আমার এভারেজ আসবে মনে করো অ্যারাউন্ড 38 এর মতো। তাহলে কি আবার দেখো, তাহলে কি আমার নাল হাইপোথিসিস ট্রু হবে না এটা ট্রু হবে? স্যার গ্রেটার দ্যান 35। তখন কিন্তু গ্রেটার দেন 35টা ট্রু হয়ে যাবে, তখন কিন্তু আর আমার ওই, তাহলে কিন্তু আমার এই 35টা ট্রু হবে না। আচ্ছা, আর এর মধ্যে আমি যদি অ্যাকচুয়ালি এই 32 আলটিমেটলি 32 থেকে 38 এর বাইরে যেই রেঞ্জে যদি 32 থেকে 38 ছাড়া অন্য যে কোনো রেঞ্জে যদি পাই, তাহলে আমি সরাসরি বলে দিতে পারি নট ইকুয়াল টু 35, ঠিক কি না? Yes, sir. আচ্ছা, এখন মনে করো বাবারা আমি তোমাদের জিনিসটা যদি গ্রাফিক্যালি দেখাই, মনে করো আমি এখানে এই গ্রাফটা দিয়ে দেখাইতেছি আমাদের যে স্ট্যাটিস্টিকের মানটা, এই যে আমি এখানে মিউ দিয়ে লিখছি, তো আলটিমেটলি মিউ আর এক্স বার একই জিনিস। আমাদের এই স্ট্যাটিস্টিকের যে মানটা আছে বাবারা, মনে করো এটা হলো 32 আর এটা হলো তোমার 38, ঠিক আছে? এই 32 থেকে 38 এর মধ্যে এই এরিয়াটাতে যদি থাকে, সরি, যদি এই এরিয়াটার মধ্যে থাকে, তাহলে আমি কি বলতেছি যে আমার নাল হাইপোথিসিসটা ট্রু, রাইট? জি স্যার। আর যদি এই 32 থেকে 38 এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমি কি বলতেছি, এই জায়গায় পড়লে আমি কি বলতেছি, আমার নাল হাইপোথিসিসটা ফলস। জি স্যার। আবার যদি 32 এর চেয়ে কম হয়ে যায়, তাহলে আমি কি বলতেছি, নাল হাইপোথিসিসটা ফলস, ঠিক কিনা? জি স্যার। তাহলে দেখো এই রেঞ্জের মধ্যে পড়লে আমি আমার নাল হাইপোথিসিসটারে অ্যাকসেপ্ট করতেছি, বলতেছি আমার নাল হাইপোথিসিসটা ট্রু। এর বাইরে যেখানেই পড়ুক আমি বলতেছি কি আমার নাল হাইপোথিসিসটা ফলস, ঠিক কিনা বাবারা? দেখো তো, আমরা যে এতক্ষণ লিখলাম আমরা কি তাই বলছি না? জি স্যার। তাহলে দেখো নাল হাইপোথিসিস আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মান যেই এরিয়াতে পড়লে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি তাকে আমরা বলি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন, আর যেখানে পড়লে রিজেক্ট করি তাকে আমরা বলি রিজেকশন রিজিয়ন। বাবারা তোমরা আমার একটু খারাপ, একটু দাঁড়াও তো, একটু আসতেছি, একটা সেকেন্ড দাঁড়াও।
সরি, তাহলে বাবারা দেখো আমাদের নাল হাইপোথিস, আমাদের টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা, আমরা যে ডাটাটা কালেক্ট করলাম, আমাদের ডাটা যেটা কালেক্ট করলাম স্যাম্পল থেকে, এই টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা, এই এভারেজের মান আমরা যেটা পাইতেছি, এটা যদি যেই এলাকাতে পড়লে আমরা নাল হাইপোথিসকে অ্যাকসেপ্ট করতেছি তাকে আমরা বলতেছি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। এর বাইরে যেখানে পড়লে আমরা বলতেছি যে আমার হাইপোথিসটা ট্রু না, তাকে আমরা বলতেছি রিজেকশন রিজিয়ন। বাবারা তোমরা কি এই দুইটা রিজিয়ন ধরতে পারছো? শাহরুজ, তুমি কি বুঝতে পারছো বাবা? হ্যালো। হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে রিজেকশন রিজিয়নটাও তাহলে বুঝতে পারছো, যেখানে পড়লে আমরা রিজেক্ট করতেছি, টেস্ট স্ট্যাটিস্টিকের মান যেই এলাকাতে পড়লে রিজেক্ট করতেছি তাকে আমরা বলতেছি রিজেকশন রিজিয়ন। আচ্ছা, জি স্যার। তাহলে এখন দেখো যেই জায়গাটায় পড়লে যেই মানটা নাকি আমার এই অ্যাকসেপ্টেন্স আর রিজেকশন রিজিয়নটা আলাদা করতেছে, একদম বর্ডারের যে মানটা, তাকে আমরা বলি ক্রিটিক্যাল ভ্যালু। আমি আবার স্যার বলতেছি, একটু ওয়ার্ড ফাইলে যাবেন এই যে গেলাম। স্যার, এই যে এখানে স্যার মানে পরেরটার ক্ষেত্রে স্যার মানে একটু নিচের দিকে যান কোন জায়গাটা বলো? স্যার। একটু মানে যেটা 35 থেকে কত ধরছিলেন স্যার, মেবি 38 না 42 ধরছিলেন নিচেরটা। জি স্যার, এখানে স্যার আমাদের যেহেতু স্যার এভারেজ 35 পাইছিলাম, স্যার এখানে 35 থেকে 42 এর মধ্যে তো পড়তেছে স্যার, মানে আপনি বলছেন যে 30 মানে দুইটা লিমিটের মধ্যে যে কোনো একটা পড়ে, তাহলে ওটাকে আমরা বলবো যে হ্যাঁ ট্রু, আচ্ছা নাল হাইপোথিসিস ট্রু। আচ্ছা, এখানে এভারেজটা কি আমাদের অরিজিনালের চেয়ে বেশি আসা পড়ছে না? দেখো তো, হ্যাঁ 35 এর স্যার চেয়ে বেশি হয়ে এভারেজটা গেছে বেশি না? আসছে স্যার, বাট আপনি যে বললেন যে যদি রেঞ্জের মধ্যে পড়ে তাহলে ট্রু বলবো, তাহলে স্যার রেঞ্জের মধ্যে পড়তেছে, বাট এভারেজটা একটু মানে মানে ইয়া করতেছে স্যার, মানে অন্যদিকে চলে এভারেজ যাচ্ছে। সরে গেলে তো তার মানে কি আমার নাল হাইপোথিস যেটা ছিল সেটাকে ভায়োলেট করতেছে। নাল হাইপোথিস যদি 35 এর উপরে চলে যায় তাহলে তো আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি না, ঠিক না? এখানে আচ্ছা দাঁড়া, আমি কারেকশন করে দিই, এখানে আমি মনে করে এভারেজ 35 মতো করে দিলাম। এখানে আমার এভারেজ, আমার যখন টেস্ট করব, আমার এই নাল হাইপোথিস যদি 35 একদম এক্স্যাক্টলি 35 হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব, যদি 100 তো এদিক সেদিক হয় তাহলে তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। না স্যার। এটাই হলো আমার পয়েন্টটা বাবা। এখানে আমার 35 থেকে শুরু হয়েছে হোক না। আচ্ছা, তোমার গেচার লাগলে আমি এক কাম করি, এটা 36 বানাই দিয়ে যাও। এখন ঠিক আছে, দেখো তো। বুঝতে পারছি স্যার, এখন 35 হলে বুঝতে পারবো, সোজা সমস্যা কথা নেই। হলো যে আমার এই স্ট্যাটিস্টিকের মানটা, আমি যে স্ট্যাটিস্টিকের মানটা বাইর করতেছি, যদি অ্যাকুরেটলি না হয়, নাল হাইপোথিস আমি অ্যাকসেপ্ট করতে পারবো না, শেষ। বুঝতে পারছি স্যার, মানে আমাকে এভারেজটা মিলতে হবে স্যার। এক, তোমার যেই স্ট্যাটিস্টিক নিয়ে কাজ করতে, তোমার স্ট্যাটিস্টিকের মান যেটা আসবে এটা তোমার হাইপোথিসে সাপোর্ট করতে হবে। যদি সাপোর্ট বুঝতে করে, পারছি। নাল হাইপোথিস অ্যাকসেপ্ট করবা, যদি সাপোর্ট না করে অল্টারনেটিভলি তুমি অ্যাকসেপ্ট করবা, নাল হাইপোথিস রিজেক্ট করবা, অল্টারনেটিভলি তুমি অ্যাকসেপ্ট করবা। ওকে। আচ্ছা, এখন তাহলে বাবা তুমি যদি এটা বুঝা থাকো তাহলে দেখো, তো এখান থেকে আমি তোমার ওই ডিসিশন গুলো দিছি যে কি হইতে পারে। একটা হলো যে তোমার যে এলাকাতে পড়লে আমার টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যে এলাকাতে পড়লে না আমরা নাল হাইপোথিস রিজেক্ট করতেছি সেটা হলো গিয়া তোমার রিজেকশন রিজিয়ন। আর যে এলাকাতে পড়লে অ্যাকসেপ্ট করতেছি সেটা হলো আমার অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। তোমাদের এতক্ষণ যে কথাগুলো বললাম এই সংজ্ঞাগুলোই এখানে লেখা। আর যেই ভ্যালুটা হলো গিয়া তোমার এই অ্যাকসেপ্টেন্স রিজিয়ন আর রিজেকশন রিজিয়নটা আলাদা করে, যে বাউন্ডারি ভ্যালুটা, যে বাউন্ডারি ভ্যালুটা আমাদের এই দুইটা রিজিয়নরে আলাদা করে, তাকে আমরা বলতেছি সেটা হলো গিয়া তোমার ক্রিটিক্যাল ভ্যালু। আমি আবার বলতেছি, যেই বাউন্ডারি ভ্যালুটা আমার এই দুইটা রিজিয়নে আলাদা করে, তাকে আমরা বলতেছি, এই বাউন্ডারির যে ভ্যালুটা তাকে আমরা বলতেছি এটাই হলো আমার ক্রিটিক্যাল রিজিয়ন। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝা থাকো তাহলে আসো আমরা আরেকটু পেজ বাড়াই। আমাদের নাল হাইপোথিসিসটা যেটা ছিল, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো বাবারা। আমাদের নাল হাইপোথিসিসটা ছিল যে আমাদের এভারেজ টেম্পারেচার হচ্ছে 35 ডিগ্রি। তো এটা যদি ফলস হয়, নাল হাইপোথিসিস যদি ফলস হয় তাহলে অল্টারনেটিভটা সত্য হবে, এটা তো আমরা সবাই বুঝছি নাকি? হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা, বুঝতে পারছি এটা। তাহলে দেখো এখানে তিনটা কেস হইতে পারে। একটা হলো যে তোমার মিউ লেস দেন হবে 35, আরটা হইতে পারে গ্রেটার দেন 35, আরটা হবে তোমার নট ইকুয়াল টু 35। এবং এই ডিসিশনটা কেমনে আসতেছে, এই ডিসিশন গুলো কিন্তু তোমাদের দেখাই দিছি, যে তোমার আহ এটা হলো যদি সত্যি হয় তাহলে এটা হবে, যদি মিথ্যা হয় তাহলে কি হবে, যদি লেস দেন হয়, যদি এটার চেয়ে ছোট হয় তখন আমি কি বলছি যে এভারেজ টেম্পারেচার অ্যাকচুয়ালি 35 এর চেয়ে কম, যেটা নাকি তোমার এই লেস দেনটার বেলায় হবে, লেস দেনের বেলায় এটা হবে, গ্রেটার দেনের বেলায় কি হবে, যে অ্যাকচুয়ালি টেম্পারেচারটা এই রেঞ্জের বাইরে, ঠিক না? দেখো তো, গ্রেটার দেন হইলে মানে কি, যদি এই এরিয়াতে পড়ে তাহলে তার মানে কি আমার এটা এই রেঞ্জের বাইরে চলে গেছে। আর লেস দেন মানে কি আমার এই রেঞ্জের চেয়ে এই বাম দিকে চলে গেছে, এটি না ছিল ব্যাপারটা। দেখো তো বাবারা, টেম্পারেচার যদি এখানে 32 হয় আর এখানে 38 হয়, তার মানে কি বড় হবে কখন, যদি এর বাইরে চলে যায়, আর ছোট হবে কখন, যদি এর নিচে চলে যায়, তাহলে না? জি স্যার। আচ্ছা, যদি এটা বুঝা থাকো, এটার উপরে বেস করে আমাদের যত রকম টেস্ট আছে এটার দুই ভাগে ভাগ করা হয়।
দেখো ভাগটা কিরকম। একটা হলো ফার্স্টে দেখো আমাদের এই লেস দেনের যে কেসটা, লেস দেনের কেসটা কি ছিল, যে আমার এখানে টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা এক পাশে পড়তেছে, আমাদের এই অ্যাকসেপ্টেন্স রিজন হচ্ছে ছোট হইতেছে, হইলে তখন আমি বলতেছি যে আমার নাল হাইপোথিসিসটা ফলস, অল্টারনেটিভটা ট্রু। আচ্ছা, আরেকটা কি হতে পারে, বড় হওয়ার যে কেসটা, আমার নাল হাইপোথিসিস ছিল ইকুয়াল টু, যদি এই অ্যাকসেপ্টেন্স রিজন হচ্ছে যদি আমার টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা বড় আসে, তখন আমি আমার নাল হাইপোথিসিসটা রিজেক্ট করে আমার এই অল্টারনেটিভটা তখন আমি অ্যাকসেপ্ট করতেছি, এই নিচেরটা আমি তখন অ্যাকসেপ্ট করতেছি। অর্থাৎ এখানে আমার রিজেকশন রিজনটা পড়তেছে ডান দিকে, প্রথম ব্র্যাকেটে রিজেকশন রিজনটা পড়ছিল বাম দিকে, যখন নাকি তোমার এই গ্রেটার দেন অল্টারনেটিভ হাইপোথিসিস তখন আমার রিজেকশন রিজনটা পড়তেছে ডান দিকে। আচ্ছা, এর বাইরে ইন জেনারেল যখন বলছিলাম যে নট ইকুয়াল টু এটা, তখন আমার রিজেকশন রিজনটা কি হয়েছে, দুই পাশেই পড়ছে না। আমরা যেটু আগে ব্যাখ্যাটা দিয়েছিলাম যে টেম্পারেচারটা 32 থেকে 38 এর বাইরে যে কোনো রেঞ্জে পড়তেছে, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এই ক্ষেত্রে আমার রিজেকশন রিজনটা কি দুই ভাগে ভাগ হয়ে পড়তেছে। তো এই রিজেকশন রিজনটা কোন পাশে পড়তেছে এটার উপর বেস করে আমরা টেস্টকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে তোমার ওয়ান টেল টেস্ট, যেখানে আমার এই ল্যাশটা হলো এক পাশে, রিজেকশনের যে ল্যাশটা এটা এক পাশে পড়ছে। সিমিলারলি এটার বেলা তো দেখো রিজেকশন রিজনটা এক পাশে পড়ছে, এটাকে আমরা বলতেছি ওয়ান টেল টেস্ট। কিন্তু যখন নাকি নট ইকুয়াল টু, তখন আমরা রিজেকশন রিজনটা দুই ভাগে আসতেছে, দুইটা লেজের মধ্যেই পড়তেছে, এই জন্য এটাকে আমরা বলি টু টেল টেস্ট। বাবারা তোমরা কি আমার কথা ধরতে পারছো আমার এক্সাম্পলটা থেকে? মিস্টার সেলিম সাদমান, তুমি কি ধরতে পারছো? ইস্পিতা আম্মা, তুমি কি ধরতে পারছো? জি স্যার, বুঝেছি। ভেরি গুড। আচ্ছা, তো তাহলে দেখো আমরা টেস্টে দুই ভাগে ভাগ করতেছি, ওয়ান টেল টেস্ট হবে কখন, যখন রিজেকশন রিজন এক পাশে, টু টেল টেস্ট হবে কখন, যখন নাকি রিজেকশন রিজনটা দুই পাশে। আচ্ছা, এখানে দেখো একটা নতুন টার্ম ইউজ করছে মিউ নট। মিউ নটটা হয়েছে কি, তোমার দেখো আমাদের এখানে যেই আমরা তো তোমাদের বোঝানোর জন্য বলছিলাম এই জিনিসটা, তো এটারই এরা করছে কি তোমার ইন জেনারেল লেখার জন্য এই ফরম্যাটটা ইউজ করছে। আমরা এখানে 35 লিখছি, তো এখন তো মনে করো মানটা অনেক কিছু হইতে পারে, তো সেই জন্যই করছে কি এটারে ইন জেনারেল প্রকাশ করার জন্য এটাকে মিউ নট দিয়ে প্রকাশ করছে। আমি এখানে লিখে দিই। বুঝছো বাবারা, আমাদের এখানে আমরা তো তখন তখন একটা মান ছিল, এই মানটাকে ইন জেনারেল প্রকাশ করার জন্য এই মিউ নট টার্মটাকে ওরা এখানে ইউজ করছে। আচ্ছা, তাহলে আমাদের টেস্টের এই ক্লাসিফিকেশনটা গেল। আরেকটা ক্লাসিফিকেশন হইতে পারে কি, আচ্ছা আমি এখানে সংজ্ঞাটাও দিয়ে দিছি, ওয়ান টেল কখন, টু টেল কখন। আচ্ছা, এর বাইরে আরেকটা ক্লাসিফিকেশন হইতে পারে কি, এই যে তোমাদের মনে করো আমি যে টেস্ট স্ট্যাটিস্টিকটা বুঝাইলাম, যে আমরা এখানে আমাদের এই স্যাম্পলটা নেওয়ার পরে তার একটা অ্যাভারেজ বাইর করছি। তো রিয়েল লাইফে অ্যাকচুয়ালি বিভিন্ন প্রবলেমে এক এক প্রবলেমে এক এক রকম স্ট্যাটিস্টিক ইউজ করে। তো এই স্ট্যাটিস্টিক কোনটা ইউজ করবে তার উপর বেস করে আবার টেস্ট কয়েক রকম হইতে পারে। তো আমি তোমাদেরকে সেটা পরের স্লাইডে বলছি, যে তোমার আমরা রিয়েল লাইফে মোটামুটি এই 4-5টা স্ট্যাটিস্টিক খুব বেশি ইউজ হয়। একটা হচ্ছে তোমার নর্মাল টেস্ট, যেটাকে জেড টেস্ট নামে ডাকা হয়, জেড স্ট্যাটিস্টিক। টি স্ট্যাটিস্টিক বলে একটা আছে, সেটাকে টি টেস্ট নামে ডাকা হয়। এটা না, এটার উচ্চারণ হচ্ছে কাই স্কোয়ার। কাই স্কোয়ার টেস্ট স্ট্যাটিস্টিক একটা আছে, সেটার উপর বেস করে যে টেস্ট তাকে বলা হয় কাই স্কোয়ার টেস্ট। আর একটা আছে অ্যাপ টেস্ট, যেটাকে বলা হয় অ্যানোভা অ্যাপ টেস্ট। এটার উপর বেস করে আমার টেস্টগুলো অনেক রকম হইতে পারে। তো মোট কত রকম টেস্ট হইতে পারে আমি তো তোমাদের আসলে ক্লাসে এত দূর যাইতে পারবো না, মোটামুটি যত রকম টেস্ট হইতে পারে তোমরা এই লিঙ্কটাতে গেলে, আমি এই স্লাইডে লিঙ্ক দিয়ে দিছি, লিঙ্কে গেলে তোমরা পাবা। আমি তোমাদের দেখাই, উইকিপিডিয়াতে মোটামুটি আল্লাহ পাকের অশেষ রহমতে যত রকম টেস্ট আছে অনেকগুলা টেস্টের নাম দিয়ে দিছে, স্ট্যাটিস্টিকটার ফর্মুলা দিয়ে দিছে, এই স্ট্যাটিস্টিকটা ইউজ করার জন্য অ্যাজাম্পশন এবং কন্ডিশন কি হবে তাও বলে দিছে। এরকম মোটামুটি অনেকগুলা টেস্ট স্ট্যাটিস্টিক তারা এখানে দিয়ে দিছে। হোয়াটএভার, তোমাদের সব পড়ার আপাতত দরকার নাই, আপাতত জাস্ট তোমাদের জানায় রাখলাম। আর কয়টা পড়তে হবে কি পড়তে হবে এটা আমি তোমাদের পরে আমি আবার ডিটেলস বলতেছি। আচ্ছা, তো বাবারা তোমরা এই পর্যন্ত যা বলছি মোটামুটি ধরতে পারছো আমার কথা, লেডিজ এন্ড জেন্টলম্যান? মিস্টার শাহরুজ, তুমি কি ধরতে পারছো? ইস্পিতা আম্মা, তুমি ধরতে পারছো? জি স্যার, ধরতে। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, একটা ছোটখাটো ব্রেক নিয়ে আমরা 12:15টার সময় আবার শুরু করি। আমার ঘড়িতে এখন 12টা 9 বাজে, আমরা 12:15টার সময় ক্লাসটা শুরু করি, আবার একটা ব্রেক নেই, কেমন হয়? জি স্যার, নেওয়া যায়। ওকে, তাহলে ইনশাল্লাহ 12:15টার সময় তোমাদের সাথে আবার দেখা হবে। গেলাম, হ্যাঁ, 12:15।
লেডিজ এন্ড জেন্টলম্যান, আমি আবার শুরু করতেছি। তো তোমাদের সাথে এই পর্যন্ত যেগুলো দেখলাম আমরা, সেগুলো ছিল যে তোমার টেস্ট অফ হাইপোথিসিসের যে মেন কনসেপ্টগুলো, যে হাইপোথিসিস জিনিসটা কি, হাইপোথিসিস জিনিসটা কি, যে একটা স্টেটমেন্ট আমরা চেক করে সেটা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসকে টেস্ট করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওর, একটা স্যাম্পল থেকে আমরা ডাটা কালেক্ট করে সেখান থেকে আমরা স্ট্যাটিস্টিক্যাল প্রসিডিওরের মাধ্যমে চেক করবো স্টেটমেন্ট ট্রু না ফলস, সেটা হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস। এর টাইপ ছিল দুইটা। আমরা যেই হাইপোথিসিসটা ট্রু না ফলস চেক করতে, সেটা হচ্ছে নাল হাইপোথিসিস, যেটাকে প্রকাশ করা হয় এইচ নট দিয়ে। আর নাল হাইপোথিসিস যদি ট্রু না হয়, তাহলে অল্টারনেটিভলি যেটা ট্রু হয় সেটাকে আমরা বলতেছি অল্টারনেটিভ হাইপোথিসিস, যেটাকে প্রকাশ করা হয় এইচ ওয়ান দিয়ে। কোনো কোনো বইয়ে দেখবে এইচ এ দিয়েও প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে বললাম যে যে স্ট্যাটিস্টিকের সাহায্যে আমরা হাইপোথিসিস ট্রু না ফলস চেক করি তাকে আমরা বলি টেস্ট স্ট্যাটিস্টিক। টেস্ট স্ট্যাটিস্টিকের মানটা যেই এলাকাতে পড়লে আমরা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করি তাকে আমরা বলতেছি অ্যাকসেপ্টেন্স রিজিয়ন। আর যেই এলাকাতে টেস্ট স্ট্যাটিস্টিকের মান পড়লে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করি তাকে আমরা বলতেছি রিজেকশন রিজিয়ন। যেই এলাকাটা, যেই বাউন্ডারিটা আমার এই দুইটা রিজিয়নকে আলাদা করে তাকে আমরা বলি ক্রিটিক্যাল ভ্যালু।